আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আচ্ছা, আপনাদের দুজন টিচার আছেন, একজন জাহিদ স্যার এবং একজন জিহাদ স্যার। আমাকে জাহিদ স্যার হিসেবে পরিচিত আমি। তো অনেকের মধ্যে দেখছি আমি কনফিউশন তৈরি হচ্ছে, তো সেজন্য আমি আমার ছোট নামটাও বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম সজল। আমার একটা ছোট নাম আছে, সেটা হচ্ছে সজল। তো সেই হ্যাঁ, তো সেই নামেও আমাকে আপনারা চাইলে চিনতে পারেন। আপনারা সবাই কি অবস্থা? আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের কাউকেই দেখতে পাচ্ছি না। সবাই কোথায় আপনারা? আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই তো জাহাঙ্গীর সাহেবকে, লুৎফুন নাহারকে দেখতে পাচ্ছি। আর সবাই কোথায় আপনারা? ক্লাসের মধ্যে তো জাস্ট মানে কি বলে যে মোবাইল ধরে বসে থাকলে তো হবে না, ক্লাস করার মতো করে ক্লাস করতে হবে। সবাই অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যেন দেখা যায়, ভিজিবিলিটি মেনটেন করা যায় যেন। কারণ আপনি যখন ক্লাস করছেন, নয়তো এটা ইউটিউব একটা ভিডিও দেখার মতো ফ্লেভার হবে। হ্যাঁ, এই জন্য সবাই মানে মোটামুটি যার একেবারেই একান্ত প্রবলেম আছে তার ব্যাপারটা আলাদা, বাট এছাড়া আমরা চেষ্টা করব যে যেন আমরা ক্লাসের মধ্যে ভিজিবিলিটি মেনটেন করতে পারি। ঠিক আছে? তো সবাই ভালো আছেন আপনারা? আপনাদের কি পার্টস অফ স্পিচের দুটো ক্লাস হয়েছে? কেউ একজন হ্যান্ড রেজ করে আমার সাথে একটু কথা বলবেন। আপনাদের ক্লাস কতটুকু কি হয়েছে আমার একটু জানা প্রয়োজন। কেউ একজন হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ কি করতে পারছেন না কেউ? উম, জাহাঙ্গীর সাহেব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আপনাকে আমি আনমিউটের রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনার সেটা একসেপ্ট করে কথা বলতে হবে। জাহাঙ্গীর সাহেব শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, জি স্যার। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের কি ক্লাস হয়েছিল? আপনার পার্টস অফ স্পিচ ক্লাস শেষ হয়েছিল? ওগুলো শেষ হয়েছে তো। দুটো ক্লাস শেষ হয়েছিল পার্টস অফ স্পিচের? হ্যাঁ, শেষ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে? তো আজকের যে টপিক আছে আমাদের, সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে কোনো চাকরি পরীক্ষার জন্য, প্রাইমারি থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটি কিনা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিকটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়। খেয়াল করে দেখুন, বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হচ্ছে টপিকের নাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট অর্থ কি? আমরা যদি শাব্দিক অর্থ বিবেচনা করি, এগ্রিমেন্ট অর্থ কি? চুক্তি। এগ্রিমেন্ট অর্থ চুক্তি। সাবজেক্ট অর্থ কি? কর্তা। তারপরে কি? ভার্ব হচ্ছে কি? ক্রিয়া। তাই তো? তাহলে কর্তার সাথে ক্রিয়ার যে চুক্তি আছে সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চুক্তিটা কেমন? চুক্তিটা যদি খেয়াল করেন আপনি, সচরাচর চুক্তি কিন্তু সমানে সমানে হয়। চুক্তি কখনোই এমন হয় না, আপনি কিন্তু কখনোই কাউকে বলেন না যে তুমি আমাকে দুটো দাও, আমি তোমাকে একটা দিব। ব্যাপারটা, চুক্তিটা কিন্তু এমন হয় না, চুক্তিটা হয় সমান সমান। তার মানে যার সাথে যার চুক্তি তার সাথে তার সমান সমান একটা সম্পর্ক থাকতে হবে। এবং সেই সম্পর্কটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেখানে বলা হয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার থাকে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল থাকে। সাবজেক্ট সিঙ্গুলার কি? এক বচন। বহু বচন হলে কি? প্লুরাল। ভার্ব এক বচন সিঙ্গুলার, ভার্ব বহু বচন হলে প্লুরাল। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন বেসিক, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে যদি আমরা বলি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বেসিক আছে সেটা আসলে কিভাবে কাজ করে, দেখেন তো। আই অ্যাম টেকিং প্রিপারেশন ফর বিসিএস এক্সামিনেশন। এখানে আই একটা সিঙ্গুলার সাবজেক্ট, অ্যাম একটা সিঙ্গুলার ভার্ব। হি ইজ টেকিং প্রিপারেশন ফর দ্য বিসিএস এক্সামিনেশন। হি একটা সাবজেক্ট সিঙ্গুলার, ইজ একটা সিঙ্গুলার ভার্ব। ইউ আর টেকিং প্রিপারেশন ফর দ্য বিসিএস এক্সামিনেশন, এই ইউ আরটা কিন্তু একটা প্লুরাল ভার্ব। এরপরে দে একটা প্লুরাল সাবজেক্ট, তাই দে এর সাথে আর বসেছে। এখন কথা হচ্ছে কোন কোন ভার্ব গুলো সিঙ্গুলার, কোন ভার্ব গুলো প্লুরাল, সেটা যদি আমরা একটু ক্লাসের শুরুতে জেনে নেই, আমার কাছে মনে হয় সেটা আসলে আমাদের জন্য সুবিধা হবে। এবং সেটা যদি আমরা একটু টেকনিক্যালি মনে রাখার সুযোগও পেয়ে যাই, কিভাবে টেকনিক দিয়ে মনে রাখা উচিত বা কিভাবে টেকনিক দিয়ে মনে রাখা যায়, সেটা যদি আমরা জেনে যাই, তাহলে কিন্তু আমাদের জন্য সেশনটি অনেক উপকার করবে। তাহলে সেই জায়গাটা একটু দেখে নিই আমরা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভার্ব গুলো যে সিঙ্গুলার, প্লুরাল, অক্সিলারি ভার্ব আছে, সেগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি।
প্রথমেই আমরা লিখে নিব যে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলো ভার্বই প্লুরাল। সবগুলো ভার্ব ই প্লুরাল। আমরা আমাদের প্রয়োজন অনুসারে প্রয়োজন মতো তাদের সিঙ্গুলার বানাতে এস অথবা ইএস যুক্ত করে থাকি। যুক্ত করে থাকি। এটা একটু লিখে ফেলবেন। এটা একটু লিখে ফেলবেন, লেখা শেষ হলে ডান লিখবেন। লেখা হলে একটু ডান লিখবেন কিন্তু, হ্যাঁ। ওকে, ডান। তারপরে যদি যাই আমরা, তাহলে আমরা সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত করে সেটাকে প্লুরাল করে থাকি। এখন একটা বেসিক তথ্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি? সেটা হচ্ছে এই যে আমরা যদি নাউন এর সাথে এস অথবা ইএস যুক্ত করি সেটা হয়ে যায় কি? প্লুরাল। যেমন বয়েস, বয় একটা নাউন এর সাথে এস যুক্ত করলাম, প্লুরাল। গার্লস, গার্ল একটা নাউন এর সাথে এস যুক্ত করলাম, প্লুরাল। তারপর কি কি বলে, পিপল, না পিপল না, তারপরে যদি আমি বলি কি বয়েজ, গার্লস, তারপর ধরেন আমি বলছি কি সাবজেক্ট আরো কি, যে প্লেয়ার্স, রিভার্স, সবগুলোই প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, এবার যদি আমি বলি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা কি হয়? ভার্বের সাথে এস অথবা ইএস যদি আমি যুক্ত করি সেটা হয়ে যায় সিঙ্গুলার। এটা হচ্ছে এই এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের খুবই 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 ট্রিকি একটা জায়গা। আমরা অনেক সময় এটা আসলে ভুল করি, অনেক সময় আমরা এটা মানে বুঝি না আসলে কি হচ্ছে। আসলে এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার। ফর এক্সাম্পল আমি যদি বলি গোজ, আমি যদি বলি প্লেস, আমি যদি বলি কি ইটস, এগুলো হয়ে যায় সিঙ্গুলার। এই জায়গাটাও একটু লিখে নেবেন। তারপরে যদি যাই আমরা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব এবং প্লুরাল অক্সিলারি ভার্বটা মনে রাখার, কোনগুলো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, কোনগুলো প্লুরাল অক্সিলারি ভার্ব। আমরা যদি বলি সিঙ্গুলার, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কি অ্যাম, ইজ, সেটার প্লুরাল হয়ে যায় কি? প্লুরাল হয়ে যায় আর। সিঙ্গুলার অক্সিলারি ভার্বে যদি থাকে ওয়াজ, সেটার প্লুরাল হয়ে যায় কি? ওয়্যার, প্লুরাল। সিঙ্গুলারে যদি থাকে হ্যাজ, সেটা প্লুরাল হয়ে যায় কি? হ্যাভ। একটু খেয়াল করে দেখবেন এখন, প্রত্যেকটা সিঙ্গুলারের থেকে প্লুরালের অক্ষর সংখ্যা একটা বেশি। সিঙ্গুলারে আছে দুটো অক্ষর, এম এবং ইজ দুটো দুটো করে অক্ষর আছে। প্লুরালে আছে কি? তিনটি অক্ষর, আর এর মধ্যে তিনটি অক্ষর আছে। সিঙ্গুলার হচ্ছে এক বচন, প্লুরাল হচ্ছে বহু বচন, সেই হিসেবে আমরা মনে রাখতে পারি সিঙ্গুলারের থেকে প্লুরালে একটি করে অক্ষর বাড়তি থাকবে। সিমিলারলি ওয়াজে আপনি দেখুন তিনটি অক্ষর আছে, কিন্তু ওয়্যারে গিয়ে অক্ষর হয়ে যাচ্ছে কয়টি? চারটি। ওয়্যারে গিয়ে অক্ষর হয়ে যাচ্ছে চারটি। আবার হ্যাজ এ অক্ষর আছে কয়টি? তিনটি। হ্যাভ এ অক্ষর কয়টি হয়ে যাচ্ছে? হ্যাভ এ অক্ষর হয়ে যাচ্ছে 1 2 3 4। তার মানে প্রত্যেকটা সিঙ্গুলারের থেকে প্রত্যেকটা প্লুরালে একটা করে অক্ষর বেশি থাকে। দেখেন তো এতটুকু লেখা হয়েছে কিনা।
দেখেন তো, এতটুকু হলে একটু ডান লিখবেন। ওকে, ডান। এবার আসেন আমরা যদি বলি এক্সাম্পল, এবার যদি আমরা বলি আই, আই এর সাথে এম ভার্ব বসেছে, আই একটা সিঙ্গুলার সাবজেক্ট, এর সাথে এম বসেছে। হি একটা সিঙ্গুলার সাবজেক্ট, হি এর সাথে একটা ইজ বসেছে। ইউ একটা প্লুরাল সাবজেক্ট। এখন ইউ এর সাথে আর বসা দেখে আমরা তো বুঝতে পারছি যে ইউ একটা প্লুরাল সাবজেক্ট। তাহলে ইউ এর সিঙ্গুলার সাবজেক্ট কি? ইউ এর সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই। ইউ এর সিঙ্গুলার ও প্লুরাল ইউ, প্লুরাল ও ইউ। কিন্তু ইউ সবসময় আমাদের মনে রাখতে হবে ইউ সবসময় ভার্বের প্লুরাল ফর্ম গ্রহণ করে। তাহলে এটা একটু লিখে নেই যে ইউ সবসময় ভার্বের প্লুরাল ফর্ম গ্রহণ করে। আমরা এটা একটু লিখে নেই যে ইউ সবসময় ভার্ব এর প্লুরাল ফর্ম গ্রহণ করে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন ইউ আর, ইউ ওয়্যার, এই জাতীয় কথাগুলো, ঠিক আছে? তাহলে এবার যদি আমরা যাই যে দে আর টেকিং, দে প্লুরাল, তাই তার সাথে আর হয়েছে ইউ প্লুরাল, বা ইউ সবসময় প্লুরাল ফর্ম গ্রহণ করে, তাই ইউ এর সাথে আর বসাচ্ছে, তাই তো? এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটি বসে, কেন বসে, সেটা আপনি বুঝতে পারছেন কিনা। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। এবার যদি আসি আমরা যে পরীক্ষার মধ্যে প্রশ্ন কি আসে। আচ্ছা, পরীক্ষার প্রশ্নের আগে আমি একটু জিনিস আপনাদেরকে বলে নেই। যদি এতই সহজ হতো তাহলে পরীক্ষা এটা দিত কেন? আমরা জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। আমি আপনাদেরকে যতটুকু শিখিয়ে দিয়েছি এতটুকুর মধ্যেই কিন্তু টপিকটা শেষ। কিন্তু এত সহজ যদি হতো তাহলে কিন্তু পরীক্ষা দিত না, কারণ এটার মধ্যে আরো কঠিন করা যায়, এটা আরো কঠিন করা সম্ভব, এবং সেই কঠিনটা করা সম্ভব দেখেই পরীক্ষার মধ্যে দেয়া হয় একটু কনফিউজড করে আপনাকে। সেই কনফিউজটা কিভাবে করবে? সাবজেক্ট আপনি ধরতে পারবেন না এমন সাবজেক্ট দেয়া হবে, একাধিক সাবজেক্ট দেয়া হতে পারে, একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট হয়তোবা রিলেট করে দিতে পারে। দুটো সাবজেক্টের মধ্যে কোনটা সাবজেক্ট ধরবেন, কখন সিঙ্গুলার ধরবেন, কখন প্লুরাল ধরবেন, সেই জাতীয় জিনিসগুলো যদি আপনার সমস্যা করে দিতে পারে পরীক্ষার হলে। দেখি একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, যে আসলে প্রশ্ন আসে কেমন, কিভাবে প্রশ্ন আসে, আর আমরা কিভাবে তাহলে প্রিপারেশন নিলে ভালো হবে। দেখেন, বলা হচ্ছে নাইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে এই দুটো সাবজেক্ট আছে, দুটো সাবজেক্টকে যুক্ত করেছে নর কথাটি দ্বারা। সেক্ষেত্রে এখানে কোন ভার্ব বসবে সেটা জানতে চাওয়া হয়েছে। দুটো সাবজেক্টের মধ্যে কোন ভার্ব বসবে সেটা জানতে চাওয়া হয়েছে। এরপরে যদি যাই আমরা আরো একটা কোয়েশ্চেনে, যে দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট ফেভারিট, এখানে কোন ভার্ব বসবে সেটা জানতে চাওয়া হয়েছে। এরপরে যদি যাই আমরা, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি, এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এরপরে যদি যাই, 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, এখানে এই ওয়ার্ক ফিনিশড এর পূর্বে কোন ভার্বটি বসবে সেটা জানতে চাওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যে সেন্টেন্স গুলো আছে, এখানকার যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নের বেসিক জিনিসটাই হচ্ছে সাবজেক্ট ধরে আপনি ভার্ব চিনতে পারছেন কিনা সেটা। আপনি যদি সাবজেক্ট ধরে ভার্ব চিনতে পারেন তার মানে আপনি পারবেন, পরীক্ষায় কোয়েশ্চেন পারবেন। কিন্তু সাবজেক্ট যদি আপনি চিনে ভার্ব যদি না ধরতে পারেন তাহলে পরীক্ষায় পারবেন না। এবং সেজন্য আমাদেরকে সেভাবে সাবজেক্ট চেনার উপায়ে প্রিপারেশন নিতে হবে। এখন যদি বলি আমি যে একাধিক সাবজেক্ট যুক্ত কোন কোন উপায়ে করতে পারে, অবশ্যই এন্ড কথাটি দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত করতে পারে, কারণ এন্ড একের অধিক সাবজেক্টকে যুক্ত করে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই অ্যান্ড হি, মি অ্যান্ড হি, বা হিম অ্যান্ড মি, এই যে দুটো সাবজেক্টকে যুক্ত করলাম কি এন্ড কথাটা দ্বারা না? তো এই এন্ড দ্বারা যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট বা প্লুরাল সাবজেক্টকে যুক্ত করা হয় তাহলে নিশ্চয়ই কনফিউজ হয়ে যাবেন যে আসলে কোনটাকে আমি সাবজেক্ট ধরবো। এই জাতীয় কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদেরকে জেনে প্রিপারেশন নেওয়া উচিত। এবং সেই নিয়মের মধ্যে একটি হচ্ছে এন্ড দ্বারা যদি একাধিক সাবজেক্টকে যুক্ত করা হয় এবং একাধিক সাবজেক্ট যুক্ত করা সত্ত্বেও দুটো নাউন দ্বারা যদি একই প্রকারের ভাব বোঝায় সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন
হি ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট, দুটো দ্বারা একই ভাব প্রকাশ করছে জন্য ইজ, কিন্তু হি অ্যান্ড আই আর ডুইং দ্য ওয়ার্ক, দুটো মানুষটা অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে, দুটো সাবজেক্ট দ্বারা দুটি ভাব, দুটো মানুষ, এমন বোঝালে ভার্বটি প্লুরাল হবে। কিন্তু অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হওয়া সত্ত্বেও যদি একই মানুষকে বোঝায় সেক্ষেত্রে সাবজেক্টটি সিঙ্গুলার হয়ে যাবে, যেটার কথা বলা হচ্ছে। যে একটা যদি বোঝায় একটা তো অবশ্যই সিঙ্গুলার, কিন্তু দুটো বোঝালে প্লুরাল। এমন ফর এক্সাম্পল এখানে যদি সেন্টেন্সে আমি দেখি হি অ্যান্ড আই আর ডুইং দ্য ওয়ার্ক, এখানে মানুষ কয়জন? সে একজন মানুষ, আমি একজন মানুষ, দুইজন মানুষ, তাই ভার্বটা প্লুরাল হয়ে গিয়েছে। রহিম অ্যান্ড করিম দুইজন মানুষ, তাই ভার্বটা প্লুরাল হয়ে গিয়েছে। ব্রেড অ্যান্ড বাটার, আপনি বলবেন যে ব্রেড একটা খাবার, বাটার একটা খাবার, তাই ভার্বটি তো প্লুরাল হওয়ার কথা, আর হওয়ার কথা ইজ কেন হলো? কারণ ব্রেড অ্যান্ড বাটার একই সাথে খাওয়া হয় এবং সেটা আপনার ব্রেকফাস্ট হিসেবে। আপনি যে চিন্তা করবেন যে ব্রেড আলাদা খাবার, বাটার আলাদা খাবার, ব্যাপারটা কিন্তু এমন না, এটা আপনার একটা ব্রেকফাস্ট, একই সাথে খাওয়া হয়। সেক্ষেত্রে আমরা এতটুকু শিখলাম এখান থেকে যে অ্যান্ড দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয়ও, যুক্ত হওয়া সত্ত্বেও যদি ভার্বটি দ্বারা মানে একাধিক সাবজেক্ট যুক্ত হওয়া সত্ত্বেও যদি উভয় সাবজেক্ট দ্বারা একটি ভাব প্রকাশ করে তাহলে সিঙ্গুলার ভার্ব, যদি মানে ভিন্ন ভাব প্রকাশ করে তাহলে ভার্বটি প্লুরাল। আরো একটা জায়গা আছে, সেই জায়গাটা কি এখন আপনারা লিখবেন না, আমি আপনাদেরকে নোট করে দিব। হ্যাঁ, জি, আর আপনাদেরকে নোট করে দিব, এখনো লেখার প্রয়োজন নাই। জি ফারজান আক্তার, আমি শুনতে পাচ্ছি। তো যেটা বললাম যে অ্যান্ড দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত করা হয়, আবার আবার অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত করা হয়েছে এবং একাধিক সাবজেক্ট যুক্ত করার পরে দেখা গিয়েছে একাধিক মানুষকে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলছিলাম যে একাধিক অ্যান্ড দ্বারা একাধিক মানুষকে যুক্ত করা হয়েছে, এই ক্ষেত্রে অ্যান্ড দ্বারা যদি একাধিক মানুষকে যুক্ত করা হয় সেক্ষেত্রে ভার্বটি প্লুরাল, কিন্তু অ্যান্ড দ্বারা যদি একজন মানুষকেই বোঝানো হয় সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। খেয়াল করবেন, অ্যান্ড দ্বারা দুইজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, ভার্বটি প্লুরাল হয়ে যাবে, কিন্তু অ্যান্ড দ্বারা একই মানুষকে বোঝানো হলে সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে। এখন আপনি বলবেন যে স্যার অ্যান্ড দ্বারা আবার একই মানুষকে বোঝানো হয় কিভাবে? ধরেন আমি বলছি যে আমি আপনাদের টিচার, তার পাশাপাশি ধরেন আমার আরো একটা কাজ আছে। ফর এক্সাম্পল ধরেন যে আমি আপনাদের এখানে টিচিং করছি, পাশাপাশি আম, ধরেন আমি কোন একটা চাকরি করছি। তো আমার দুটো কাজই তো একজন মানুষ করছি, তাই না? তো দুটো কাজই যে একজন মানুষ করছি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে ভার্বটি প্লুরাল হতে পারবে না। এবং এই যে এই কথাটা এখানে বলছে, যখন বলা হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য স্কুল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, সেক্ষেত্রে দা হেডমাস্টার একজন মানুষ, ঠিক আছে, চেয়ারম্যান কি আলাদা মানুষ? না, চেয়ারম্যান যে আলাদা মানুষ না সেটা কিভাবে বুঝলাম? কারণ এখানে ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্টতা আর্টিকেল একটাই ছিল, আর্টিকেল দা, যেটাকে ডেফিনিট আর্টিকেল বলে বা সুনির্দিষ্ট মানে নির্দিষ্টতা জ্ঞাপক আর্টিকেল বলে, সেটা একটাই ছিল। তার মানে একটা দা থাকলে ভার্বটি সিঙ্গুলার। আবার এর পরের সেন্টেন্সে দেখেন দুটো দা আছে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দ্য স্কুল ওয়্যার প্রেজেন্ট। এখানে যেহেতু দুটো সাবজেক্ট আছে তাই দুটো দা আছে, তাই ভার্বটি প্লুরাল হয়ে গেছে, কিন্তু দা যখন এই জাতীয় সেন্টেন্সে একটা থাকবে ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার। কারণ দা একটা থাকলে মানে কি মানুষ একজন, একটা থাকলে একজন ব্যক্তিকে নির্দিষ্ট করা হয়েছে। যদি একাধিক মানুষ হতো তাহলে কিন্তু মানে একজন মানুষ না হয়ে যদি একাধিক মানুষ হতো তাহলে একাধিক দা বা নির্দিষ্টতা জ্ঞাপক আর্টিকেলের ব্যবহার হতো। যেহেতু আর্টিকেল একটা আছে তার মানে দাও একটা হবে। দেখেন তো এই দুটো বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করবেন, তাহলে আমি পুরোটা নোট করে দিচ্ছি। যতটুকু আমরা লিখলাম বা যতটুকু আমরা দেখলাম ততটুকু আমি নোট করে দিচ্ছি, বাট আগে বলবেন যে ব্যাপার দুটো বুঝেছেন কিনা। ওকে, ভেরি গুড। জি, মাকসুদা খাতুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? স্যার। প্রথমটা একটু বলবেন না মানে কি, এটা তো বুঝলাম যে নির্দিষ্ট করে আলাদা মানুষকে বোঝাইলে প্লুরাল হবে, আর নির্দিষ্ট করে একই ব্যক্তিকে বোঝালে সিঙ্গুলার হবে, কিন্তু আগেরটা একটু বুঝতে পারিনি স্যার। কোনটা আগেরটা বলতে? স্যার ওই যে যে মানে ব্রেড এন্ড বাটার যেটা শিখালেন যে একই ধরনের হবে হ্যাঁ, কিংবা আলাদা ব্রেড হবে, অ্যান্ড এটা বাটার হচ্ছে একটা নির্দিষ্ট খাবার, সেটা আলাদা আলাদা খাবার না। ব্রেড অ্যান্ড বাটার তো একসাথে আপনি ব্রেকফাস্ট করেন, রুটি এবং মাখন একসাথে খান না আপনি ব্রেকফাস্টে। এখন আপনি যদি বলেন যে ব্রেড একটা আলাদা খাবার, বাটার একটা আলাদা খাবার, এই কনসেপ্টটা ভুল আর কি। ঠিক আছে, আপনার ব্রেড অ্যান্ড বাটার একটা খাবারই ধরতে হবে, এই আর কি কথাটা। বুঝতে পেরেছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না।
জি স্যার, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এটা একটু নোট করে নিই যে and দ্বারা and দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে যদি উক্ত সাবজেক্ট দ্বারা একই বস্তু বা ভার্বকে বোঝায়, একই বস্তু বা ব্যক্তি অথবা একই ভাবকে বোঝায়, তবে ভার্বটি সিঙ্গুলার হবে। তবে ভার্বটি সিঙ্গুলার হবে। কিন্তু একাধিক বস্তু, ভাব অথবা মানুষকে বোঝালে ভার্বটি প্লুরাল হবে। আবার যদি আমি বলি এনবি করে দুটি দা থাকলে ভার্বটি প্লুরাল হয়। একটু লিখে ফেলবেন, এটা লেখা হলে এটা লিখবেন। লেখা হলে ডান লিখবেন। ওকে, ডান। তারপরে যে আমরা তাহলে এন্ড এর ব্যাপারটা ক্লিয়ার। এবার একটু এক্সাম্পল গুলো লিখে নিন। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান, এক্সাম্পল গুলো লিখে নিন। এক্সাম্পল লেখা প্রয়োজন, এক্সাম্পল না লিখলে এটা ভুলে যাবেন। এক্সাম্পলটা লিখে নিন, তারপরে আরো একটা এক্সাম্পল লিখতে হবে। লেখা হলে ডান লিখবেন।
ওকে, এই জায়গার এক্সাম্পলটাও লিখে নিই। হি অ্যান্ড আই আর ডুইং দ্য ওয়ার্ক। রহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ডস অ্যান্ড ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। লেখা হলে ডান লিখবেন। ওকে, ডান। এবার আসেন, যদি আমরা বলি অ্যান্ড দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হয়েছে। অ্যান্ড দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হওয়ার পরেও যদি কোনো একটির আগে বা দুটোর আগেই ইচ অথবা এভরি কথাটা থাকে, তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে আমরা সচরাচর জানি কি যে একাধিক সাবজেক্ট যুক্ত হয়ে অ্যান্ড দ্বারা যদি একাধিক ব্যক্তি বস্তুকে বোঝায় ভার্বটি প্লুরাল হয়। কিন্তু একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানোর পরেও যদি অ্যান্ড এর পূর্বে একটা, আপনি দেখেন কি সাবজেক্টের পূর্বে একটা ইচ এভরি কথাটা থাকে, সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়। কেন সিঙ্গুলার হয় খেয়াল করে দেখুন তো। যদি আমি বলি ইচ, ইচ, ইচ কথাটার মানে কি প্রত্যেকে। এভরি যদি বলি, এভরি কথাটার মানে কি প্রত্যেকে। প্রত্যেকে তো আর এভরি সরাসরি হয় না। এভরি মানে কি সবাই। আমরা যদি বলি এভরি কি, প্রথমে আসে এভরি মানে কি সবাই, তারপরে কি একে একে সবাই, একে একে সবাই, এবং সেটিও হয় প্রত্যেকে। এখন প্রত্যেক কি প্রতিযোগ এক না? প্রতিযোগ এক। তো প্রত্যেক যদি প্রতিযোগ এক হয়, তার মানে কি মানুষ এখানে একজন একজন করেই কাউন্ট করা হবে। তার মানে ইচ অথবা এভরি একটা সেন্টেন্সে থাকলে সেই ভার্বটি যতই মানুষ বোঝাক না কেন, মানুষটি একজন একজন ধরে ধরেই কাউন্ট করা হয়। সেজন্য ইচ এভরি একটা সেন্টেন্সে যদি থাকে তাহলে সেই ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়, সেটাই বলা হচ্ছে। দেখেন বলা হচ্ছে অ্যান্ড দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হওয়া সত্ত্বেও যদি সাবজেক্টের আগে অথবা দুটির আগেই ইচ এভরি কথাটা থাকে, তাহলে ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। যেমন ইচ বয় অ্যান্ড গার্ল ইজ প্রেজেন্ট। ইচ কেন, ইচ এর পরে কেন ইজ হলো? কারণ ইচ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এভরি ম্যান এভরি ওম্যান ইজ প্রেজেন্ট। এভরি কথাটা থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়েছে, কারণ এভরি কথাটাও একজন একজন করেই বোঝানো হয়। এভরি ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড ইজ প্রেজেন্ট অ্যাট দ্য ফেস্টিভ্যাল। প্রত্যেককেই বোঝানো হচ্ছে একে একে করে। সেক্ষেত্রে ইচ এভরি কথাগুলো যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? সহজ না ব্যাপারটা? মুখস্থ করার প্রয়োজন আছে? সহজ, খুব সিম্পল একটা জিনিস। একটু কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা। ভেরি গুড, জাহাঙ্গীর সাহেব বুঝতে পেরেছেন। আর সবাই? ওকে, তাহলে এটা একটু লিখে নেই যে অ্যান্ড দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হওয়া সত্ত্বেও যদি এর একটি সাবজেক্টের আগে অথবা দুটির আগে ইচ এভরি কথাটা থাকে, তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। এই কথাটা একটু লিখে নিই আমরা, এই কথাটা একটু লিখে নিই। রাসূল ইসলাম এত তাড়াতাড়ি লিখে ফেলেছেন, বাকিরাও লিখে ফেলুন এই জায়গাটা। তারপরে দুটো এক্সাম্পল লিখে নিবেন সাথে, যে অ্যান্ড দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হওয়া সত্ত্বেও যদি একটি সাবজেক্টের আগে অথবা দুটির আগে ইচ এভরি কথাটি থাকে, তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। একটু লিখে নিবেন।
লেখা হলে ডান লিখবেন। লেখা শেষ হলে ডান লিখবেন। ওকে ডান, মনিরার ডান, আর সবাই? আর সবার? ওকে, প্রিয়া দাস ডান, ভেরি গুড। তাহলে এন্ড এর ব্যাপারটা, সরি ইচ এভরির ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম। এরপরে আসি আমরা ইনডেফিনিট প্রোনাউন। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এনিথিং, সামথিং, নাথিং, নোবডি, সামওয়ান, এনিওয়ান, এই জাতীয় শব্দের পরে ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। সেটাও মজার একটা জিনিস, কেন সিঙ্গুলার হয় দেখেন, আপনি যদি বলেন যে কেউ কাজটি করতে পারে, যে কেউ মানে একজন আপনি ধরে নিবেন, যে কেউ মানে আপনার কথাটা যখন বলছেন ইনডিফিনিট প্রোনাউন মানে কি? ইনডিফিনিট কি? ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক কোনো কথা। ইনডেফিনিট কি? অনির্দিষ্টতা জ্ঞাপক কথা। অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। তাহলে যেটা অনির্দিষ্ট হয় সেটা কি শুরু করবেন আপনি এক দ্বারা না, সেটা একজনও হতে পারে 100 জনও হতে পারে, শুরু তো হবে এক দ্বারা। তার মানে ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্টতা জ্ঞাপক যত প্রোনাউন আছে তার পূর্বে সবসময় মানে তার পরের ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। এখন ইনডেফিনিট প্রোনাউন কি কি আছে? ধরেন আপনি বলছেন সামথিং, সামথিং যে কোনো একটা কিছু। এখন দুটো কিছু হলে কি না করবে কেউ? না, দুটো হতে পারে কিন্তু শুরু হবে একটা কিছু দ্বারা। সামওয়ান যে কেউ, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, এই জাতীয় যত কথাগুলো আছে এগুলো কিন্তু শুরু হয় একজন দ্বারা, এবং সেই একজন দ্বারা যেহেতু শুরু হয় এর পরের ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়ে যায়। একটু দেখেন তো বুঝেছেন কিনা ব্যাপারটা, যদি বুঝেন তাহলে তারপরে লিখতে দিব, আগে বলেন বুঝেছেন কিনা ব্যাপারটা। অর্থাৎ ইনডিফিনিট প্রোনাউন বা অনির্দিষ্টতা জ্ঞাপক যে প্রোনাউন গুলো আছে সেই প্রোনাউন গুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কারণ একজন দ্বারাই অনির্দিষ্টতা শুরু হয়। কারণ আপনি অনির্দিষ্টতা 100 জন দিয়ে শুরু করবেন না, শুরু নিশ্চয়ই করবেন একজন দ্বারা। যে কেউ বলেছেন, যে কেউ মানে 100 জন হতে পারে কিন্তু শুরু হবে কয়জন দ্বারা? একজন দ্বারা, তাই তো? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন। তাহলে এটা একটু লিখে ফেলি আমরা, যে ইনডেফিনিট প্রোনাউন তথা এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, সামথিং, এনিথিং, নাথিং এই জাতীয় বাক্যের সাবজেক্ট হলে ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। এই জিনিসটা একটু লিখে ফেলি আমরা। একটু লিখে ফেলবেন জলদি। আপনি ছাড়েন। আচ্ছা দাও আমি ব্যাকে যাই। ওকে, ভেরি গুড। কার কার হয়েছে লেখা? কি সাউন্ড কিসের? হয়েছে কি?
নাজনীন আক্তার, আর সবাই? ওকে, এবার আমরা আসি তারপরের জায়গাটা। দেখেন, দুই বা ততোধিক সাবজেক্ট যখন অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো এই জাতীয় কথাগুলো দিয়ে যুক্ত থাকে, তখন পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, যেটা আসলে এখানে বলা হচ্ছে নিয়মটা। এখন এই নিয়মটার লজিকটা কি? এই নিয়মটার লজিক যদি আমরা জানি, আমরা সারা জীবনে এই জাতীয় কথাগুলোর পরবর্তী যে সাবজেক্ট দ্বারা ভার্ব হয়, সারা জীবনে আমরা এটা ভুলবো না। সেজন্য লজিকটা আগে আমাদের বুঝতে হবে। লজিকটা কি? দেখেন, যদি আমি বলি, একটু খেয়াল করে দেখবেন, যদি আমি বলি আই অর হি, এটা তো আই অর হি হয় না। যদি আমি বলি ধরেন যে রহিম, রহিম অর করিম, যদি আমি বলি কি ব্রাদার অর সিস্টার, যদি আমি বলি কি গার্ল অর বয়, খেয়াল করে দেখেন অর অর্থ কি? নতুবা, তাই তো? তো নতুবা দ্বারা যখন আমি আরো একটা সাবজেক্টকে যুক্ত করছি, প্রথম সাবজেক্টের গুরুত্বটা একটু কমে যাচ্ছে, যে খেয়াল করছেন? ধরেন আপনি বলছেন যে রহিম অথবা করিম কাজটি করতে পারবে, তার মানে কি রহিম একা সর্বে সর্বা না, করিমও কাজটি করতে পারে। যেহেতু আরেকজন মানুষকে আপনি পরবর্তীতে এনেছেন অর কথাটি দ্বারা, এই অর কথাটি দ্বারা আরেকজন মানুষকে যখন আপনি সাবজেক্ট হিসেবে ধরছেন, সেই সাবজেক্টই হবে একটা সেন্টেন্সের সাবজেক্ট। অর্থাৎ অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। কেননা অর দ্বারা যখন আপনি যুক্ত করছেন বা এই জাতীয় কথাগুলো দ্বারা যখন যুক্ত করছেন, পরবর্তী সাবজেক্টটাই এখানে মুখ্য হয়ে দাঁড়ায়। কেননা যদি আপনি বলেন যে আমি অথবা সে কাজটি করতে পারবে, তার মানে কি কাজটি আপনি একা সর্বে সর্বা কিন্তু না, আপনি ছাড়াও অন্য যে কেউ কাজটি করতে পারবে। সেহেতু আপনি যেহেতু একা সর্বে সর্বা না, তার মানে আপনি ছাড়াও যদি অন্য কেউ কাজটি করতে পারে, তার মানে আপনার গুরুত্ব এখানে কম, অন্য যে কারোর গুরুত্ব এখানে বেশি। এখানে গুরুত্ব ভাগ হয়ে যাচ্ছে, সেজন্য পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো এই জাতীয় কথাগুলো যদি একটা সেন্টেন্সে থাকে, তাহলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দেখেন তো ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? এই নিয়মটা কি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করবেন। বুঝতে পেরেছেন? ভেরি গুড জাহাঙ্গীর সাহেব। জাহাঙ্গীর সাহেব লিখছেন আপনি? স্যার লেখছে এগুলো আমার নোট করা আছে, এর আগে আমি কি করছি, কোচিং করছি। কোচিং করেছেন? হ্যাঁ। আমি লিখিয়েছিলাম? না, অনেক স্যার, অনেক বিশেষ স্যার ছিল তো, প্রাইভেটে পড়ছি এর কাছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা অন্য যারা লিখেন নাই তারা একটু লিখে ফেলেন এই কথাটা, তাহলে একটু লিখে ফেলেন যে অর দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হওয়ার পরে যদি এই জাতীয় সেন্টেন্স গুলো অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, তাহলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। দেখেন এখানে সেন্টেন্সটি যে হি অর হিজ ব্রাদার হ্যাজ, ব্রাদার একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বটি হয়েছে সিঙ্গুলার। হি অর হিজ ব্রাদার্স, ব্রাদার্স প্লুরাল, তাই হ্যাভ হয়েছে, ব্রাদার্স এর পরে হ্যাভ হয়েছে। নট অনলি রহিম বাট অলসো হিজ ফ্রেন্ডস, এই যে বাট অলসো দ্বারা ফ্রেন্ডস এর গুরুত্ব বাড়িয়েছে, সেজন্য ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, তাই ফ্রেন্ডস এর পরে ভার্বটি প্লুরাল হয়েছে। দেখেন তো ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? লেখা হলে ডান লিখবেন। লেখা হলে একটু ডান লিখবেন।
হয়েছে কি? দুই বা ততোধিক সাবজেক্ট, অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো এই জাতীয় সেন্টেন্স, এই জাতীয় শব্দ দ্বারা যদি যুক্ত থাকে তাহলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দেখি একটু। জি সোমা বলুন, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোমা ভালো আছেন? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? জি ভালো আছে আলহামদুলিল্লাহ, বলুন। স্যার বলছিলাম যে আপনি একটু সরে দাঁড়াবেন প্লিজ। আপনি লাস্টে যে উদাহরণটা লিখছেন, নট অনলি রহিম বাট অলসো হিজ ফ্রেন্ড আর রেসপন্সিবল ফর দিস, হুম। এই উদাহরণগুলো নট অনলি এবং বাট অলসো থাকলে এটার মিনিংটা কি দাঁড়ায়, এটা যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো। নট অনলি মানে শুধু সেই না, তার সাথে তার বন্ধুরাও। শুধু বাট সেই না, ওই অলসো, যে তার গুরুত্ব কমিয়ে দিয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছেন? নট অনলি হ্যাঁ মানে বুঝতে শুধু পারছি। রহিম না, শুধু রহিম না, তার সাথে তার বন্ধুরাও, বাট অলসো হিজ ফ্রেন্ডস। বুঝতে পেরেছেন এবার? ইয়েস স্যার, মানে এগুলো আর কি, নট অনলি ডট নিদার ডট ডট নট, তারপর নট অনলি ডট ডট বাট অলসো, এগুলো থাকলে আর কি হ্যাঁ, মানে অর্থটা কি দাঁড়ায় এটা যে জানতে সে চাচ্ছিলাম। নতুবা তার বন্ধু। অর, অর যে অর্থ দাঁড়ায়, আইদার অর, হুম, নাইদার নর, নট অনলি, বাট অলসো সবগুলোর অর্থ এক টাইপেরই হয়, যে হয় সে নতুবা তার বন্ধুরা, সে নতুবা তার বন্ধুরা, হয় সে নতুবা তার বন্ধুরা, নাইদার নর কি সেও না তার বন্ধুরাও না, এই জাতীয় কথাগুলো, ঠিক আছে? নট অনলি yes, sir. মানে মানে হচ্ছে কি যে শুধু সেই না, তার সাথে তার বন্ধুরা, ব্যাপারটা এরকম। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ভেরি গুড। এটা লেখা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে তারপরে যে আমরা নিয়মে, সেখানে এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। ইচ অফ, আইদার অফ, নাইদার অফ যদি একটা বাক্যের সাবজেক্ট হয় তাহলে তার পরবর্তী যে নাউনটি আছে সেটা সবসময় প্লুরাল হবে, কিন্তু ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। খেয়াল করে দেখুন, একটা সেন্টেন্সে আমরা লিখি, আমরা বলছি কি ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এই জাতীয় সেন্টেন্স যদি একটা সেন্টেন্সে থাকে, আমি যদি বলি ইচ অফ দ্য বয়েজ, each of the boys was present. খেয়াল করে দেখুন তো, ইচ কথাটা কি একজনকে বোঝাচ্ছে না? ইচ কথাটা কি একজনকে বোঝায়? তো ইচ অফ আবার যখন বলছে তার মানে কি একাধিক মানুষের মধ্যে একজনকে। ইচ কথাটার একজন, ইচ অর্থ তো একজন, আর অফ যখন বলছে তার মানে নিশ্চয়ই একাধিকের মধ্যে একজন, একাধিক এর মধ্যে একজন। তাহলে ইচ অফ যখন বলছে একাধিকের মধ্যে একজন, তার মানে কি পরবর্তী যে নাউনটা আছে সেটা অবশ্যই প্লুরাল হবে, কারণ ইচ অফ একজন ছেলে যেহেতু বলছে তার মানে অনেকজন মানুষের মধ্যে থেকে একজন ছেলে, তাই তো? এরপরে যদি যাই, কি পাবলিশড, when the primary result will be published, আচ্ছা কি এটা কি হয়েছে আমি বুঝলাম না, আচ্ছা যাই হোক। তো যেটা বলছিলাম যে ইচ অফ, এই যে অফ এর কথাটা বলছে, অফ এর মধ্যে যখন দেখছেন যে একাধিক একাধিক এর জন্যই নিশ্চয় অফ হয়েছিল, তার মানে কি এর পরের যে নাউনটি আছে সেটা অবশ্যই প্লুরাল হয়ে যাবে, কারণ ইচ অফ বলা হচ্ছে একজনকে, এবং একজন হয়ে যাবে 10 জনের মধ্যে থেকে, নিশ্চয়ই 10 জন ছেলের মধ্যে থেকে একজনকে নিয়ে বাছাই করে বলা হচ্ছে ইচ অফ, তাই তো? কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে মানে শুরুতেই কি পড়েছি? শুরুতেই পড়েছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে খেয়াল করে দেখুন, এখানে সাবজেক্ট যদি ইচ হয় তাহলে ভার্বটি কি সিঙ্গুলার না? ওয়াজ হবে, কারণ ইচ দ্বারা একজনকে বোঝায়। ইচ সাবজেক্টটি দ্বারা যদি একজন মানুষকে বোঝায়, ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে ওয়াজ হবে, কখনো ওয়্যার হবে না ভার্বটি। ইচ সাবজেক্টটি দ্বারা
একজন মানুষকে বোঝায় এবং সেই হিসেবে ইচ এর পরে একটা সেন্টেন্সে ভার্ব হবে ওয়াজ এবং এর পরের যে নাউন বা প্রোনাউন আছে সেটা প্লুরাল হয়ে যায়, কারণ 10 জনের মধ্যে থেকে নিশ্চয়ই একজনকে বোঝানো হয়েছে। সেই হিসেবে ইচ অফ একটা সেন্টেন্সে থাকলে পরবর্তী নাউনটি হয়ে যায় প্লুরাল, কিন্তু তার পরবর্তী ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা ব্যাপারটা? একটু কমেন্ট করবেন যে লজিকটা ধরতে পেরেছেন কিনা, একটু কমেন্ট করবেন লজিকটা ধরতে পেরেছেন। জি মাকসুদা খাতুন। জি স্যার, এখানে ইজ অফ মানে ইজ একজনকেই বোঝাচ্ছে, কিন্তু অফ ইচ অফ অফ হচ্ছে না একাধিকের মধ্যে একজনকে বোঝাচ্ছে। একাধিকের মধ্যে একজনকে বোঝাচ্ছে। ইজ এর কারণে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। হ্যাঁ, ইচের কারণে ভার্ব সিঙ্গুলার হবে, অফের কারণে সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে নেই যে যখন ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এই জাতীয় কথা আছে। আপনারা কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি, আর সবাই কোথায়? ঘুমাচ্ছেন কি দুপুরবেলা? ক্লাস বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে তাই নাকি? তো এরপরেও আপনারা কি ক্লাস করছেন নাকি? কে লিখছেন না লিখছেন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিজিবিলিটি মেনটেন করতে। আমি যাদের শুরু থেকে দেখছি তাদেরই দেখছি। যাদের নেহায়াতি প্রবলেম আছে তাদের হিসেব আলাদা, বাট ক্লাসের মধ্যে মানে পলিসিটা মেনটেন করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে এটা একটু আমরা লিখে ফেলি। লেখা হলে ডান লিখবেন। লেখা হয়েছে কি? ওকে, লুৎফুন নাহারের হয়েছে। আর সবাই? ওকে, এবার আসি তারপরের জায়গায়। একই জিনিস কিন্তু আলাদা করে দেখাচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্সটা থেকেই যে কতবার প্রশ্ন এসেছে, শুধু এই সেন্টেন্সটা, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, শুধু এই সেন্টেন্সটা অনেক চাকরির পরীক্ষা এসেছে। কি দিয়ে দেয় জানেন? সেন্টেন্স কারেকশনে বলা হয় হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সেন্টেন্স। এই জাতীয় একটা সেন্টেন্সে এখানে 4টা অপশন দিয়ে দেয় যে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স। সেখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার যেটা কারেক্ট, এটা কিন্তু অনেকে ভুল করে ফেলেন। অনেকে মনে করেন ফ্রেন্ডস আছে যেহেতু তাহলে আর হওয়া উচিত, অথবা ফ্রেন্ডস এর পরে এসটা হওয়া উচিত না, তাহলে ভার্বটি সিঙ্গুলার মিলছে না এমন আমরা মনে করি। কিন্তু এখানে তো এটা সাবজেক্ট না, সাবজেক্ট তো ওয়ান। তো ওয়ান সাবজেক্ট হলে ভার্বটি সিঙ্গুলার হয়ে যাবে না? যেহেতু ওয়ান সাবজেক্ট হচ্ছে সেহেতু ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হয়ে যায়। যদি ওয়ান অফ যখন বলা হচ্ছে তার মানে ঠিক আগের নিয়মই। ওয়ান অফ মানে কি? একজন মানুষ, এবং সেটা অনেকের মধ্যে। নিশ্চয়ই একজন মানুষের কথা বলা হচ্ছে 10 জন মানুষের মধ্যে থেকে। আপনার বন্ধু ছিল 10 জন, 10 জনের মধ্যে থেকে একজনের কথা বলা হচ্ছে। তাহলে এই ওয়ানটা 10 জনের মধ্যে যেহেতু একজনের কথা বলা হচ্ছে, এবং এই একজন অনুযায়ী ভার্বটা কি সিঙ্গুলার হয়ে যায় না? খুব সিম্পল জিনিস, যে যেহেতু একজনের কথা বলা হচ্ছে তাই ভার্বটি সেই হিসেবে সিঙ্গুলার হয়ে যায়। অর্থাৎ যদি আপনি বলেন, এটা যদি আমরা বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, আমাদের খেয়াল করতে হবে ফ্রেন্ডস এর পরে ইজ হওয়াটা ভুল না।
কারণ ফ্রেন্ডস এখানে আমার সাবজেক্টই না, আমার সাবজেক্ট হচ্ছে ওয়ান অফ, এবং ওয়ান অফ যেহেতু সিঙ্গুলার তাই ভার্বটিও হয়ে যায় সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা ভুল করি কি জানেন, আমরা কি লিখি, ভুলটা কি করি সেটাও আমি দেখিয়ে দেই। আমরা ভুলটা করি কি, আমরা দাগিয়ে আসি ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ আ লয়ার, এটা আমরা দাগিয়ে আসি, অনেকে আমরা এটা দাগিয়ে আসি, উইচ ইজ কমপ্লিটলি রং। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? আগের নিয়মেই শুধু এটা বেশি ইম্পর্টেন্ট দেখে আলাদা করে দেখাচ্ছি, একটু লিখে ফেলবেন যে ওয়ান অফ বাক্যের সাবজেক্ট হলে এরপরে প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন হয়, কিন্তু ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। হয়েছে কি, হলে ডান লিখবেন। ওকে ডান। তারপরে যে আমরা, তারপরে বলা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, উইথ, along with, টুগেদার উইথ, এই জাতীয় কথাগুলো। ঠিক এটা কোনটা কেমন জানেন, এটা হচ্ছে অর, আইদার অর, নাইদার নর এর উল্টো। এটা হয়ে যাচ্ছে অর, আইদার অর, নাইদার নর এর উল্টো। সেটা কেমন, ধরেন অর বলে যেমন পরবর্তী সাবজেক্টের গুরুত্বটা বাড়িয়ে দিত এতক্ষণ, অর বলে পরবর্তী সাবজেক্টের গুরুত্ব যখন এতদিন আপনি দেখেছেন বাড়িয়ে দিয়েছে অর বলে কথাটা, যে অর, আইদার অর, নাইদার নর এই জাতীয় কথাগুলো বলে পরবর্তী সাবজেক্টের গুরুত্ব বাড়িয়েছে। কিন্তু উইথ কথাটা বলে কিন্তু পূর্ববর্তী সাবজেক্টের গুরুত্ব বাড়ায়। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই জাতীয় কথাগুলো যখন বলে ইন অ্যাডিশন টু, এগুলো কিন্তু পূর্ববর্তী সেন্টেন্সের গুরুত্ব, পূর্ববর্তী সাবজেক্টের গুরুত্ব বাড়ায়। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে ফাদার with his three sons was doing that, খেয়াল করে দেখুন তো এখানে ফাদার গুরুত্বপূর্ণ না, কারণ বাবা তার সাথে তার তিন ছেলেকে নিয়ে কাজ করছে। তার তিন ছেলে গুরুত্বপূর্ণ না, কারণ বাবার সাথে তার তিন ছেলে কাজ করছে। বাবা এখানে বেশি গুরুত্বপূর্ণ, তার ছেলেরা গুরুত্বপূর্ণ না। ফর এক্সাম্পল যদি আমি আমার কথা বলি, আমি ছোটবেলায় আমার মার সাথে বাণিজ্য মেলায় বেড়াতে যেতাম। তো ওই যে বাণিজ্য মেলায় বেড়াতে যেতাম, আমার মা আমাকে নিয়ে যেতেন, আমি আমার মায়ের সাথে যেতাম। তো মার সাথে যখন যেতাম, তার মানে কি সাবজেক্ট কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আমার মা নিশ্চয়ই বেশি গুরুত্বপূর্ণ, কারণ মা আমাকে নিয়ে যেত। সেক্ষেত্রে যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু এই জাতীয় কথাগুলো থাকে, তাহলে পূর্ববর্তী সেন্টেন্সের যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের গুরুত্ব বেশি এবং পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সেটাই আসলে বলা হয়েছে। দেখেন বলা হচ্ছে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ কি, সেই সাথে, সেই সাথে। তাহলে কার গুরুত্ব বেশি, রহিমেরই গুরুত্ব বেশি, কারণ রহিম পূর্ববর্তী সাবজেক্ট, তাই রহিম যেহেতু সিঙ্গুলার ভার্বটি হয়ে গিয়েছে সিঙ্গুলার। সিমিলারলি দ্য ফাদার উইথ হিজ থ্রি সন্স, গুরুত্বটা কার বেশি, দ্য ফাদারের গুরুত্ব বেশি, এবং উইথ হিজ থ্রি সন্স হ্যাজ লেফট, যেহেতু ফাদার ছিল সিঙ্গুলার সাবজেক্ট তাই ইয়ে হচ্ছে, তাই ভার্বটি হয়ে যাচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, এরপরে দেখেন বলা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই জাতীয় শব্দগুলোর পরে ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। দেখেন তো ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? দেখেন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, একটু কমেন্ট করবেন। ওকে, তাহলে একটু লিখে ফেলেন।
ডান, রাসুল ইসলাম। আর সবাই? ওকে, সাকিবুন নাহার। হয়ে থাকলে ডান লিখবেন। ওকে, অনেকেরই হয়ে গেছে। এবার আছেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? সমষ্টিবাচক নাম। কালেকটিভ নাউন দ্বারা যদি সমষ্টি বোঝায়, একমত বোঝায়, কালেকটিভ নাউন দ্বারা যদি ঐক্যমত্য বোঝায়, এমন ক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে, এবং কালেকটিভ নাউন দ্বারা যদি ঐক্যমত্য না বোঝায়, এমন ক্ষেত্রে ভার্বটি প্লুরাল হয়ে যাবে। এটা হচ্ছে এখানকার রুলস এর কথা বলা হচ্ছে। এই রুলস থেকে শুধু একটা সেন্টেন্সই আসে, দ্য জুরি হ্যাজ অর্ডার্ড টু হ্যাং দ্য পারসন, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এই একটা নিয়মই আসে, সেটা কি? দ্য জুরি হ্যাজ অর্ডার্ড টু হ্যাং দ্য পারসন, মানে জুরি মানে কি জানেন? বিচারক মণ্ডলী। বিচারক মণ্ডলী কি সিঙ্গুলার না প্লুরাল, মানে কালেকটিভ না? বিচারক মণ্ডলী, বিচারক মণ্ডলী হচ্ছে একটা দল, তাহলে দল সবসময় কালেকটিভ নাউন। তাহলে জুরিটা যদি বা বিচারক মণ্ডলী যদি একমত হয়, ভার্বটি সিঙ্গুলার হবে। সবাই মিলে যখন একটাই ডিসিশন নেয়, তার মানে ডিসিশন একটা, ভার্বটি সিঙ্গুলার। কিন্তু সবাই মিলে যদি দুটো ডিসিশন নেয় ভার্ব, তাহলে প্লুরাল হয়ে যাবে, কারণ ডিসিশন দুটো হিসেবে দুটো ডিসিশন প্লুরাল, সেজন্য ভার্বটি প্লুরাল হয়ে যায়। সেক্ষেত্রে কালেকটিভ নাউন দ্বারা যদি অখণ্ড সমষ্টি বা ঐক্যমত্য বোঝায়, এমন ক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার। কিন্তু খণ্ডিত বা ভিন্ন মত বোঝালে ভার্বটি প্লুরাল হয়। ফর এক্সাম্পল, দ্য জুরি আর ডিভাইডেড ইনটু দেয়ার অপিনিয়ন্স। এই এক্সাম্পলটাই আসে, খেয়াল রাখবেন। ডিভাইডেড এর সাথে আর হবে এবং অর্ডার্ড এর সাথে হ্যাজ হবে। সেক্ষেত্রে একমত হলে হ্যাজ, কিন্তু যদি ভিন্ন মত হয় তাহলে ডিভাইডেড বা ভাগ করা অপিনিয়ন তারা দেয়। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন দ্বারা একমত বোঝালে ভার্বটি সিঙ্গুলার হবে, কালেকটিভ নাউন দ্বারা যদি ভিন্ন মত বোঝায় ভার্বটি প্লুরাল হয়ে যায়। দেখেন তো এটা বুঝতে পেরেছেন কিনা? বুঝলে একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। লেখা হলে একটু ডান লিখবেন। ওকে, লিলুফার আক্তার হয়েছে, না লুৎফুন নাহার হয়েছে। জি, রেডমি 10A। স্যার শুনতে পাচ্ছি আমি, বলুন। আপনার নামটা আসলে রেডমি লেখা। মাত্র জয়েন করলেন সোহানা, এত দেরি কেন? আমরা যারা হ্যান্ড রেজ করছি একটু খেয়াল করব, যে হ্যান্ড রেজ করে যদি আমরা আননেসেসারি হাত উঠিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ক্লাসে একটু ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এবার এটা কি লেখা হয়েছে? এটা আশা করছি লেখা হয়েছে, হ্যাঁ অনেকেরই হয়েছে। তারপরে যে আমরা পরবর্তী জায়গায়, গাণিতিক যুক্তি, যোগ বিয়োগ গুণ ভাগ, আবার কোন নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট সময়, ওজন, পরিমাপ, এ জাতীয়। স্যার আজকে ক্লাস টাইমটা দেখতে হয়নি। ও আচ্ছা, দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে সোহানা, দেখবেন এর আগে পরে। তো যেটা বলছিলাম, যে গাণিতিক যুক্তির ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগের বেলায় ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। আবার যখন আপনি একটা নির্দিষ্ট দূরত্ব বোঝাচ্ছেন, নির্দিষ্ট সময় বোঝাচ্ছেন, নির্দিষ্ট ওজন বোঝাচ্ছেন, এই জাতীয় ক্ষেত্রে ভার্ব গুলো সিঙ্গুলার হয়ে যায়। কেন সিঙ্গুলার হয় খেয়াল করে দেখেন তো। আপনি বলছেন 2 প্লাস 2 ড্যাশ 4। দেখেন তো এখানে কেউ একজন হ্যান্ড রেজ করবেন, আমরা কথা বলতে বলতে সলভ করব জিনিসটা। কেউ একজন হ্যান্ড রেজ করবেন, যে কেউ একজন হ্যান্ড রেজ করবেন।
জি মাকসুদা, জি স্যার, মাকসুদা এখানে শুনতে পাচ্ছেন তো না? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা বলুন তো, 2 হচ্ছে দুটো নাম্বার, 2 হচ্ছে দুটো নাম্বার, তাই তো? জি স্যার। কিন্তু দুটো জি নাম্বার স্যার। কি আসলে তো নাম্বার একটা, এটার অ্যামাউন্ট না দুটো, তাই না? স্যার 2 দুই আর দুই নাম্বারটা কি কত? দুটো নাম্বার না একটা নাম্বার? স্যার নাম্বার মানে জিনিস দুইটা কিন্তু নাম্বার একটাই। নাম্বার দুই একটা, দুই 2 2, তাই তো? তাহলে 4 কি একটা নাম্বার না চারটা নাম্বার? আর দুই দুই যোগ করে একটা হয়েছে স্যার, একটা নাম্বার। ফোর। একটা নাম্বার। তাহলে একটা নাম্বারের আগে কি ভার্ব চারটার নাম্বারের ভার্ব হবে নাকি একটা নাম্বারের ভার্ব হবে? একটা ভার্ব নাম্বারের ভার্ব সিঙ্গুলার হবে, হবে। একটা নাম্বারের ভার্ব। জি স্যার। তাহলে ভার্বটি হয়ে যায় মেক্স, 2 and 2 মেক্স 4, এবং মেক্স কি সিঙ্গুলার না প্লুরাল মাকসুদা? স্যার এটা সিঙ্গুলার। সিঙ্গুলার। কিন্তু আমার মতো আগে এই জিনিসটা কে কে মনে করতেন যে 2 হচ্ছে দুটো নাম্বার, 2 হচ্ছে দুটো নাম্বার, অনেক নাম্বার, তাই মেক্স হয়ে যাচ্ছে প্লুরাল, মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে সেটাকে প্লুরাল করে ফেলছি, এবং 4 এর আগে সেই হিসেবে ভার্বের সাথে ইয়ে মানে এস বাই এস যুক্ত করে সেটাকে প্লুরাল বানাচ্ছে। এটা এরকম কে মনে করতেন আগে, একটু বলেন তো আমাকে, যে এই আর এস আপনি বাই এস দেখলেই আমরা মনে করতাম যে সেটা প্লুরাল, এরকম কি কেউ আছেন? বলবেন তো একটু, আমাকে কমেন্ট করবেন তো। মাকসুদা কি মনে স্যার করতেন? স্যার এটা শেখা যায় কিভাবে? আপনি এন্ড এর একটা নিয়ম শেখালেন না প্রথমে, হ্যাঁ যে এটা মানে যেরকম ব্রেড এন্ড বাটার দুইটা আলাদা হইলেও কিন্তু একসাথে বোঝাচ্ছে, হুম, সেখানে ভার্ব সিঙ্গুলার, সেই হিসেবে এখানে সিঙ্গুলার স্যার। হ্যাঁ সেটা তো সিঙ্গুলার, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে যে ভার্বটি সিঙ্গুলার হয়, সেই ব্যাপারটা যদি না জানতাম আমরা কিন্তু এটা নিয়ে এই জায়গাটা আসলে ভালো করতে পারতাম না। কারণ ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে আমরা সচরাচর কি করি, এস বাই এস আছে মানেই সেটা প্লুরাল ধরে ফেলি, তাই না? কিন্তু এস বাই এস এর ব্যাপারটা ভার্বের সাথে হলে সিঙ্গুলার, নাউনের সাথে হলে প্লুরাল। বুঝতে পেরেছেন মাকসুদা? জি স্যার। ভেরি গুড। তাহলে তারপরের জায়গাটা যাই, যে এই জন্য আচ্ছা এটা গেল একটা জায়গা। এখন মাকসুদা আরেকটা জিনিস আমাকে বলুন, যদি আমি বলি 10 miles dash a long distance। স্যার এখানে ইজ হবে, 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। হ্যাঁ ঠিক আছে, ইজ স্যার 10টা তো আর মাইল না, একটা ডিস্টেন্সের কথা বলা হচ্ছে। 10 মাইল মিলে কি ডিস্টেন্স কয়টা? স্যার একটাই ডিস্টেন্স, কিন্তু দূরত্ব হচ্ছে 10 মাইল। হ্যাঁ সেটা হচ্ছে একটা পরিমাপ, এবং পরিমাপটা সবসময় কাউন্টেবল নাউন না হয়ে আনকাউন্টেবল নাউন হয়, এবং আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়। আমরা নিশ্চয়ই পার্টস অফ স্পিচে করেছিলাম, জি করেছিলাম কি, স্যার। যে জি পরিমাপ স্যার এবং করছি। গণনার মধ্যে যে পার্থক্য সেটা পার্টস অফ স্পিচে খুব সুন্দর করে আমরা দেখে এসেছি। তো সেটার কথাই বলছিলাম, যে যখন বলা হচ্ছে 10 মাইলস, এই একটা দূরত্ব এবং একটা দূরত্ব সবসময় ভার্বটি সিঙ্গুলার হয়। যদি আমি বলি যে ধরেন 10টা দূরত্ব হতে গেলে, ধরেন আপনার ফর এক্সাম্পল আপনার শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর বাড়ি আপনার বাসা থেকে 10 কিলোমিটার দূরে। এখন সেটা যদি 10টা ডিস্টেন্স হতে হয় তাহলে কিন্তু আপনার 10টা শ্বশুর বাড়ি থাকতে হবে, হুইচ ইজ ইম্পসিবল। আপনার 10 কিলোমিটার দূরে একটা শ্বশুর বাড়ি আছে, সেজন্য এই একটা শ্বশুর বাড়ির ভার্বই সিঙ্গুলার হবে, যেহেতু বাড়ি একটাই। দেখেন তো ব্যাপারটা মনে থাকবে কিনা। অর্থাৎ জি গাণিতিক যুক্তি এবং এই জাতীয় যে কি বলে যে পরিমাপ, গণনা, দূরত্ব, এই জাতীয় ক্ষেত্রে সবসময় ভার্ব গুলো সিঙ্গুলার হয়। সেটাই এখানে বলা হচ্ছে যে গাণিতিক যুক্তি অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের বেলায় ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়, এবং কোন সাবজেক্ট দ্বারা নির্দিষ্ট দূরত্ব, ওজন, সময় ইত্যাদি সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে ভার্বটি মানে দেখতে প্লুরাল হলেও ভার্বটি সিঙ্গুলার হয়। বুঝতে পেরেছেন এটা? স্যার। এটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটু লিখে ফেলবেন। লেখা হলে একটু ডান লিখবেন।
ওকে, ডান। ভেরি গুড। এরপরের জায়গাটায় যাই, যেখানে বলা হচ্ছে ক্যাটেল, অ্যারিস্টোক্রেসি, পোল্ট্রি, পিপল, পার্সনট্রি, জেন্ট্রি এই জাতীয় নাউনগুলো দেখতে সিঙ্গুলার হলেও এই নাউনগুলো হচ্ছে প্লুরাল। এবং কিছু কিছু নাউন আছে যেগুলো দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার। ফর এক্সাম্পল নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, গ্যালোজ এই জাতীয়গুলো দেখতে প্লুরাল হলেও এরা আসলে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত করে। সোমা বলছেন স্যার ইউর টিচিং স্টাইল ইজ এক্সিলেন্ট, থ্যাংক ইউ সোমা। তো যেটা বলছিলাম যে এই জাতীয় সেন্টেন্স গুলো যখন, এই জাতীয় শব্দগুলো যখন একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়, উপরের শব্দগুলো, উপরের শব্দগুলো কি? ক্যাটেল, অ্যারিস্টোক্রেসি, পোল্ট্রি, পিপল, পার্সনট্রি, জেন্ট্রি, অর্থাৎ কি প্রত্যেকটাই কিন্তু একটা প্লুরাল নাম্বার বা প্লুরাল একটা সাবজেক্ট। ক্যাটেল কি গবাদি পশুর পাল, অ্যারিস্টোক্রেসি কি আভিজাত্য, পোল্ট্রি কি মুরগির যে খামার করছে সেই খামারের কথা বলা হয়, পিপল জনতা, পার্সনট্রি কি কৃষক, জেন্ট্রি কি আভিজাত্য। এই জাতীয় নাউন গুলো সবসময় প্লুরাল হিসেবে কাউন্ট হয় এবং এরপরে সবসময় ভার্বটি দেখতে সিঙ্গুলার কিন্তু এরপরে সবসময় ভার্বের প্লুরাল ফর্ম গ্রহণ করে। অপরদিকে নিউজ, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ফিজিক্স এই জাতীয় কথাগুলো কিন্তু দেখতে প্লুরাল। দেখেন পরবর্তীতে একটা এস আছে, এগুলো দেখতে প্লুরাল হলেও আসলে এগুলো সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি এত বড় করে না লিখে ছোট করে ইঙ্গিত দিয়ে লিখে ফেলি তাহলেই তো হয় যে ক্যাটেল, অ্যারিস্টোক্রেসি, পোল্ট্রি, পিপল, পার্সনট্রি, জেন্ট্রি, পার্সনট্রি হচ্ছে কি কৃষক, জেন্ট্রি হচ্ছে কি আভিজাত্য, এদের পরবর্তী যে ভার্বটি আছে সেগুলো সবসময় প্লুরাল হয়। এদের পরবর্তী যে ভার্বটি আছে সবসময় প্লুরাল হয়। ভার্বটি প্লুরাল হয়। এবং আমি যদি বলি আরো কিছু শব্দ যেমন নিউজ, পলিটিক্স, ফিজিক্স, গ্যালোস। গ্যালোস অর্থ হচ্ছে ফাঁসি কাষ্ঠ, হ্যাঁ, ফাঁসি কাষ্ঠ। ম্যাথমেটিক্স, এই জাতীয় শব্দগুলোর পরবর্তীতে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ভার্ব সিঙ্গুলার হয়। কেন সিঙ্গুলার হয়? কারণ এগুলো এটার নামই। আপনার কাছে নিউজ কি মনে হয়? নিউজ এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে নর্থ ইস্ট, নর্থ ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। তো নিউজ কি এই নিউ এর সাথে এস যুক্ত করে প্লুরাল করা হচ্ছে? মোটেও না। সেই জন্য এই যে জিনিসগুলো আছে এগুলো আসলে এগুলোর নাম, এবং নাম কখনো এই নামগুলো সিঙ্গুলার, সবসময় এই নামগুলো প্লুরাল না। সেক্ষেত্রে এটা লেখা হলে ডান লিখবেন। লেখা হলে একটু ডান লিখবেন। ওকে, ডান। এবার আসেন
কোনো নাউনের পূর্বে যদি কোনো একটা সংখ্যাবাচক শব্দ থাকে, ফর এক্সাম্পল এ পেয়ার, এ ডাজন, 100, 1000, এই জাতীয় সংখ্যাবাচক শব্দগুলো থাকলে এর পরবর্তীতে যে ভার্বটি আছে সেই ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হয়ে যাবে। কারণ আপনি যতই বলেন না কেন এ পেয়ার মানে কি, পেয়ার মানে কি এক জোড়া, এক জোড়া। হ্যাঁ, ফিজিক্সে ওয়াই হবে। ফিজিক্সে কি আমি আই লিখেছিলাম? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফিজিক্সে ওয়াই হবে, ফিজিক্সে ওয়াই হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে যখন আমি বলছি এ পেয়ার, এ ডাজন, 100, 1000, এই জাতীয় যে মানে কাউন্টেবল যেসব শব্দগুলো বলছি, এই শব্দগুলো কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে বোঝায়। আপনার কাছে মনে হতে পারে যে এ পেয়ার, এখানে তো পেয়ার বলা হচ্ছে এক জোড়াকে, এক জোড়া, পেয়ার মানে এক জোড়া। তাহলে এক জোড়া কি কখনো প্লুরাল হতে পারে? দুটো তো আর আপনি হিসেব করেন না, আপনি তো হিসেব করেন এক, এক হিসেবে। এক জোড়া আপনার কাছে এক। এরপরে এক ডজন, এক ডজন আপনার কাছে যতই 12টি হোক আপনি হিসাব কিন্তু শুরু করেন এক ডজন, তাই তো? তার মানে ডজনের একটা পরিমাপ। 100 আপনি যতই বলেন না কেন 100 টাকার একটা পরিমাপ আপনার কাছে, এটা একটা অ্যামাউন্ট আপনার কাছে। 100টা যে আলাদা আলাদা করে নাম্বার এমন কিন্তু না। 1000ও যেমন বলছেন, 1000ও কিন্তু আপনার 1000-এর একটা পরিমাপ। হাজার 1000টি জিনিসের ব্যাপারে কিন্তু তথ্য দিচ্ছে না, 1000-এর একটা সুনির্দিষ্ট পরিমাপের কথা বলছে। অর্থাৎ এই জাতীয় শব্দগুলো কোন একটা সেন্টেন্সে থাকলে তার পরবর্তী যে ভার্বটি আছে সেগুলো সিঙ্গুলার বোঝানো হয়। আবার যতই আধিক্য বোঝানো হোক না কেন, ভার্বটির সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন এ লট অফ মানি, এ লট অফ মানি কি আনকাউন্টেবল না? গুনতে তো পারছেন না। এ লট অফ মানি, মানি মানে কি প্রচুর পরিমাণে মানি। এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তার পরবর্তী যে ভার্ব আছে সেই ভার্বের সিঙ্গুলার রূপ দেখা যায়। সেক্ষেত্রে পেয়ার অফ শুজ ওয়াজ ব্রট ফর হিম, সেক্ষেত্রে এটা একটু লিখে ফেলবেন যে কোনো নাউনের পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ এ পেয়ার, এ ডজন, 100, 1000 থাকলে ভার্বটি সিঙ্গুলার হয়। আবার যতই আধিক্য বোঝানো হোক না কেন, কোনো ভার্বে, কোনো বাক্যের সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। এই জায়গাটা একটু লিখে ফেলবেন। এখানে আপনার পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমি এমন ভাবে লেকচারটা সাজিয়েছি যাতে আপনি পুরো ইয়েটাই হয়ে যায়, মানে পুরো পুরো টপিক গুলো আপনাদের কাভার হয়ে যায়, ঠিক আছে? মানে এই একটা নিয়মের সাথে অনেকগুলো নিয়ম কিন্তু রিলেট করা। হয়ে থাকলে ডাল লিখবেন। ওকে, হয়েছে কয়েকজনের। এবার আসি আমরা পরবর্তী জায়গায়, যেখানে ভগ্নাংশের কথা বলা হচ্ছে। ইন্টারেস্টিং একটা জায়গা। ভগ্নাংশ কোন একটা বাক্যের সাবজেক্ট হলে পরবর্তী যে ভগ্নাংশ পরবর্তী যে আপনার সাবজেক্টটি আছে বা নাউনটি আছে সেই নাউনের উপরে ভিত্তি করে পরবর্তী ভার্বটি হয়। কিন্তু কথা হচ্ছে ভগ্নাংশের জায়গাটারও আলাদা একটা কাজ আছে, ঠিক আছে? ভগ্নাংশের জায়গার কাজটা কি দেখেন তো, এটা সেন্টেন্স কারেকশনে আসে বেশি করে। দেখেন তো, এইটাকে বলা হচ্ছে 1/3, এটাকে বলা হচ্ছে 1/3, এটাকে বলা হচ্ছে 2/3। কেন হলো এটা বলা 2/3 কেন হলো? দেখেন, বলা হচ্ছে ভগ্নাংশ যদি বাক্যের প্রথমে থাকে তাহলে বাক্যের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এবং মনে রাখতে হবে ভগ্নাংশের লব
এক হলে হরটির সাথে এস বাই এস যুক্ত হবে এবং ভগ্নাংশের লব যদি একের অধিক হয় তাহলে এস বাই এস যুক্ত হবে, এক হলে হবে না। এত কঠিন ভাষায় মনে না রেখে আমি শুধু আপনাকে সহজ ভাষায় যেটা বলছি সেটা খেয়াল করেন। এটা কিন্তু সেন্টেন্স কারেকশনে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুবই গুরুত্বপূর্ণ, আসে খুব প্রচুর। ঠিক আছে, ভগ্নাংশের খেয়াল করবেন। বলা হচ্ছে ভগ্নাংশ যদি একটা সেন্টেন্সে থাকে, ধরেন 1/3, ভগ্নাংশ দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়েছে, বলা হচ্ছে 1/3 of the students were present। ব্যাপারটা হচ্ছে ভগ্নাংশ যদি একটা সেন্টেন্সে থাকে আমাদের কাজ হচ্ছে দুটো, সেটা কি ভগ্নাংশের পার্টটাকে আলাদা করে ফেলা, তারপরের পার্টটাকে আলাদা করে ফেলা। ভগ্নাংশের আলাদা একটা কাজ আছে, তারপরের পার্টের আলাদা একটা কাজ আছে, এবং তারপরের পার্টের যে আলাদা কাজ সেই কাজটা খুব একটা কঠিন কিছু না। ঠিক আছে, তারপরের পার্টের আলাদা কাজটা কিন্তু খুব একটা কঠিন কিছু না। সেটা কি, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। পরবর্তী সাবজেক্ট কি, প্লুরাল আছে তাই ভার্বটি প্লুরাল হয়েছে, পরবর্তী সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকতো ভার্বটি সিঙ্গুলার হতো। তার মানে ভগ্নাংশ একটা সেন্টেন্সে থাকলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এটা হচ্ছে একটা জায়গা। আর একটা জায়গা আছে, সেই জায়গাটা কি, সেই জায়গা হচ্ছে ভগ্নাংশের এটাকে বলা হয় 1/3 কিন্তু এটাকে বলা হয় 2/3। এটা আমার ধরতে হবে। এটাকে বলা হয় 3/4, এটাও আমার ধরতে হবে। তাহলে এই জায়গাটা আমরা একটু খেয়াল করে দেখি, কোনটাকে কি বলা হয় এবং কেন বলা হয় সেটা যদি আমরা বুঝতে চাই। এটাকে বলা হয় 1/3, 1/3 বলা হয় এটাকে। এটাকে বলা হয় 2/3, এটাকে বলা হয় 1/4, আবার এটাকে বলা হয় 3/4। পার্থক্যটা কি, কখন এস হচ্ছে শেষে, কখন এস হচ্ছে না। 1/3 এর সাথে এস হলো না, 1/4 এর সাথেও এস হলো না, 3/4 এর সাথে এস হলো, আবার কি 2/3 এর সাথেও এস হলো। এটার কারণটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস খেয়াল করবেন, যদি 1 উপরে থাকে তাহলে এটা তো 1 তো সিঙ্গুলার, 1 সিঙ্গুলার বলে এর পরবর্তী যে ওয়ার্ডটি আছে তার সাথে কোনো এস যুক্ত হবে না। কিন্তু 1 এর বেশি যতই থাকুক না কেন, 2 নিশ্চয়ই প্লুরাল, সেজন্য 2 এর পরবর্তী যে ওয়ার্ডটি আছে 2/3, এই থার্ড এর সাথে একটা এস যুক্ত হয়েছে। সিমিলারলি 1/4, 4/1 উপরে যেহেতু এক আছে, এক সিঙ্গুলার, তাই এস যুক্ত হয়নি। কিন্তু 3/4, উপরে যেহেতু 3 আছে তাই ফোর্থ, মানে পরবর্তী যে 4 আছে সেই 4 এর সাথে একটা এস যুক্ত হয়েছে। দেখেন তো সূক্ষ্ম ব্যাপারটা ধরতে পেরেছেন কিনা, কখন মানে এস যুক্ত হচ্ছে, কখন এস যুক্ত হয়নি, একটু কমেন্ট করবেন তো বুঝতে পেরেছেন কিনা। খুবই কঠিন একটা জায়গা, মানে রুলস যদি পড়ে মুখস্থ রাখতে চান খুবই কঠিন একটা জায়গা, বাট যদি স্ট্র্যাটেজিক্যালি যেভাবে বললাম সেভাবে মনে রাখতে পারেন খুবই সহজ একটা জিনিস। দেখেন তো মনে থাকবে কিনা। ভেরি গুড। তাহলে এবার আমি কয়েকটা প্র্যাকটিস দেই, দেখি আপনারা পারেন কিনা। 1, বলতে পারবেন, কে বলতে পারবেন, একটু হ্যান্ড রেজ করুন। কোনটা কি হবে কে বলতে পারবেন? জি, লুৎফুন নাহার। লুৎফুন নাহার ভালো আসসালামু আছেন? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো স্যার, আছেন? আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। বলুন তো স্যার কোনটা কি হবে? স্যার এটা প্রথমটা হচ্ছে 1। 1/5। জি স্যার, 1/5।
এস হবে? নো স্যার, এস হবে না। এস হবে না, তাহলে এটা কি হবে? হচ্ছে থার্ড, থ্রি থার্ড ফিফথ, থ্রি থার্ড ফিফথ এস হবে এখানে। এস হবে না, ভেরি গুড, কারণ এখানে থ্রি হচ্ছে প্লুরাল, তাই তো? এরপরে জি যদি স্যার, যাই, এটা কি হবে? এটাও টু থার্ডস এস হবে। এস টু হবে, থার্ডস, টু থার্ডস। এটা কি হয় তাহলে? এটা ওয়ান থার্ড এস হবে না এখানে, ওয়ান ওয়ান থার্ড। থার্ড এস হবে না। এবং তারপরে যদি আমি বলি এটা কি হবে? তো ফিফথ সিক্স, ফিফথ ওইখানে এস হবে। ফিফথ সিক্সথ, জি স্যার, ওইখানে এস হবে। সিক্স, ফিফথ সিক্সথ। সিক্স, এবং এটাতে ওয়ান সিক্স, ওইখানে ওয়ান এক্স হবে। সিক্সথ, সিক্স, কারণ এখানে এস যুক্ত হবে না, তাই তো? দেখেন তো ব্যাপারটা সবাই স্পষ্ট বুঝতে পেরেছেন কিনা? ব্যাপারটা কি স্যার সবাই বুঝতে স্পষ্ট পেরেছি। বুঝতে পেরেছেন? জি লুৎফুন্নাহার, স্যার, থ্যাংক ইউ, এভাবে সবগুলো পেরেছেন। অনেকটাই সহজ হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এভাবে অনেকটাই সহজ মনে হয়েছে, ওই রুলে তো একটু হ্যাঁ আনইজি হ্যাঁ, লাগছিল। বইয়ের ভাষা তো খুব একটা সহজ না, এই জিনিসটা বইয়ের ভাষায় বুঝতে গেলে, এই কনসেপ্টটা ধরতে গেলে আপনার সময় লেগে যাবে, বাট আপনি যদি লজিক্যালি ধরেন খুব সহজে পারা যায়, তাই তো? জি স্যার, তাহলে আমরা জি স্যার, লজিক্যালি, ঠিক আছে। তাহলে এর পরের যে, জি ওয়ান থাকলে এস হবে না, ভেরি গুড। তাহলে এই জায়গাটার মধ্যে বলা হচ্ছে ওয়ান থার্ড অফ দ্য ওয়ার্ক। আরেকটা কি বলেছিলাম? দুটো কাজ পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। পরবর্তী সাবজেক্ট সিঙ্গুলার আছে, ভার্ব সিঙ্গুলার। পরবর্তী সাবজেক্ট প্লুরাল আছে, ভার্ব প্লুরাল। পরবর্তী সাবজেক্ট সিঙ্গুলার আছে, ভার্ব সিঙ্গুলার। তাহলে এই জায়গাটা এখন যদি লিখে নেন তাহলে হয়তো মনে থাকবে যে ভগ্নাংশ যদি বাক্যের প্রথমে থাকে তাহলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, এবং মনে রাখতে হবে যে ভগ্নাংশের লবকে, লব এক হলে হরটি সিঙ্গুলার হয়, এবং ভগ্নাংশের লব একের বেশি হলে হরের সাথে এস যুক্ত হয়। তাহলে এবার লিখলে হয়তো মনে থাকবে। এবার একটু লিখে নিতে পারেন। হুম, ওকে, লেখা হলে একটু ডান লিখবেন। আরে, ওকে, ডান। একজনের হয়েছে, জাহাঙ্গীর সাহেবের হয়েছে, আর সবাই? আচ্ছা, এবার অনেকেরই হয়েছে। এবার আসেন পরবর্তী। এ নাম্বার অফ দিয়ে যদি একটা সেন্টেন্স শুরু হয় তাহলে পরবর্তী নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল হয়। কিন্তু দা নাম্বার অফ দিয়ে যদি শুরু হয় তাহলে পরবর্তী ভার্বটি প্লুরাল হয়, কিন্তু পরবর্তী যদি আপনি নাউন বলেন সেই নাউনটি প্লুরাল হয়, কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। ঠিক আছে? এ নাম্বার অফ দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয় তাহলে ভার্ব এবং নাউন দুটোই প্লুরাল হয়, এবং যদি দা নাম্বার অফ দিয়ে শুরু হয় তাহলে পরবর্তী ভার্বটি হয় প্লুরাল, মানে নাউনটি হয় প্লুরাল, ভার্বটি হয় সিঙ্গুলার। জি সোমা, শুনতে পাচ্ছি আমি। সোমা কিছু বলতেন?
স্যার আগের রুলসটা একটু ব্যাক করবেন, ওখানে এক্সাম্পলটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কোনটা কোনটা এটা? আগের রুলসটা হ্যাঁ, হ্যাঁ, এটার কোনটা? এখানে আছে 1/3 সেকেন্ড নাম্বারে যে এক্সাম্পলটা আছে, এখানে 1/3 অফ দ্য স্টুডেন্টস। হ্যাঁ, আচ্ছা পরবর্তী স্যার, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়েছে, স্টুডেন্টস প্লুরাল তাই ভার্ব হয়েছে প্লুরাল। জি স্যার বুঝছি এবার। বুঝতে পেরেছেন? গুড। হ্যাঁ এরপরে যদি যাই, এ নাম্বার অফ যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে পরবর্তী সাবজেক্ট এবং ভার্ব দুটোই প্লুরাল হয়, কিন্তু দা নাম্বার অফ যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে পরবর্তী সাবজেক্টটি প্লুরাল হয় কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়। কারণ কি জানেন? এ নাম্বার অফ দ্বারা অনির্দিষ্ট, আপনারা তো আর্টিকেল হিসেবে জানেন যে এ একটা ইনডেফিনিট আর্টিকেল, তাই না? ইনডেফিনিট আর্টিকেল একটা এ। তাহলে ইনডেফিনিট আর্টিকেল হলে অনির্দিষ্টতা অনেক নাম্বার যখন বোঝায়, এ নাম্বার অফ মানে কি অনেক নাম্বার, ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক নাম্বারের স্টুডেন্টদেরকে বলা হচ্ছে, সেজন্য এখানে ভার্বটি প্লুরাল হয়ে যায় এবং নাউনটিও প্লুরাল হয়ে যায়, ভার্বটিও প্লুরাল হয়ে যায়। কিন্তু দা নাম্বার অফ যখন একটা সেন্টেন্স আপনি ব্যবহার করছেন, দা নাম্বার অফ দিয়ে কি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্টুডেন্টসকেই বোঝানো হয়, যেটাকে একটা দলে নিয়ে আসা হয়েছে। ধরেন ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক জায়গার স্টুডেন্টদেরকে দা দ্বারা একটা দলে আবদ্ধ করা হয়েছে, আর যেহেতু একটা দলের কথা বলা হয়েছে সেক্ষেত্রে ভার্বটি ইজ বসেছে। তাহলে এ নাম্বার অফ দ্বারা যদি একটা সেন্টেন্স থাকে তাহলে আমরা যদি ছোট করে এটাকে একটু নোট করে ফেলি, এত বড় কথা না লিখে, সেটা কি লিখতে পারি যে এ নাম্বার অফ প্লাস এ নাম্বার অফ এর পরবর্তীতে যদি এ নাম্বার অফ একটা সেন্টেন্সে থাকে, এর পরবর্তী নাউন প্লুরাল হয়, এর পরবর্তী ভার্বও প্লুরাল হয়, তাই তো? কিন্তু দা নাম্বার অফ যদি একটা সেন্টেন্সে থাকে, দা নাম্বার অফ থাকলে পরবর্তী নাউন প্লুরাল হয়, বাট তার পরবর্তী ভার্ব সিঙ্গুলার হয়। কেননা দা কথাটি একটা সুনির্দিষ্ট দল হয়ে যায়, সুনির্দিষ্ট একটি দল হয়ে যায়, একটি দল তৈরি করে এই দা কথাটি। এবং সেই হিসেবে সুনির্দিষ্ট দল দেখে ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। দেখেন তো ব্যাপারটি বুঝেছেন কিনা? লেখা হলে ডান লিখবেন, তারপরে এক্সাম্পল আমরা লিখে নিব। আচ্ছা, ডান ডান নাকি হয়েছে? ওকে, এবার তাহলে এক্সাম্পলটা লিখে নেই যে নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অফ মানে কি অনির্দিষ্ট নাম্বার অফ স্টুডেন্টস, এজন্য সাবজেক্টও প্লুরাল, ভার্বও প্লুরাল। দা নাম্বার অফ বলতে কি একটা নির্দিষ্ট অবস্থায় স্টুডেন্টসদেরকেই একটা দলে বেঁধে রেখেছে এবং সেজন্য একটা দলের কথা বলা হচ্ছে দেখে ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার। লেখা হলে ডান লিখবেন। ওকে, ডান। এবার আসি আমরা রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের যে জায়গাটা, কোথায় গেল?
রিলেটিভ প্রোনাউন কোন একটা বাক্যে থাকলে তাহলে তার পরবর্তী রিলেটিভ প্রোনাউনের অনুযায়ী পূর্ববর্তী মানে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী পরবর্তী ভার্ব হয়। এটা কি বলা হচ্ছে দেখেন তো, রিলেটিভ প্রোনাউন কি হু। এই রিলেটিভ প্রোনাউন একটা সেন্টেন্সে থাকলে তার পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্ব হয়, এটা বলা হচ্ছে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু ব্যাপারটা দেখেন তো, এটা না হয়ে কোনো চান্স আছে? ইট ইজ আই হু অ্যাম ইয়োর ব্রাদার, এখানে আই ছাড়া আর কারোর কথা তো বলাই হয়নি, তাহলে আই এর উপরে ডিপেন্ড করেই তো ভার্বটা হবে। খেয়াল করে দেখুন, ইট ইজ আই হু অ্যাম ইয়োর ব্রাদার, সেক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট এখানে আই এবং আই এর উপরে ভিত্তি করেই ব্রাদার হচ্ছে। দে আর দ্য প্লেয়ার্স, প্লেয়ার্স এর উপরেই ভিত্তি করে হু হ্যাভ আ টিম বলছে, মানে প্লেয়ার্স এর ব্যাপারেই তথ্য দিচ্ছে, এছাড়া আর কোনো তথ্য নাই। যেহেতু প্লেয়ার্স এর ব্যাপারেই শুধু তথ্য দিচ্ছে, সেজন্য এখানে একটা হ্যাভ বসে গিয়েছে। এটাও একটু লিখে ফেলেন, এটাও একটু লিখে ফেলেন। লেখা হলে ডান লিখবেন। হয়েছে কি? ডান। তাহলে তারপরে যে আমরা দেখেন, মেনি একটা সেন্টেন্সে থাকলে পরবর্তী নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল হয়, কিন্তু মেনি একটা সেন্টেন্সে থাকলে পরবর্তী নাউন এবং ভার্ব দুটোই সিঙ্গুলার হয়। খুব সহজ একটা জিনিস, মেনি থাকলে পরবর্তী নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল, মেনি বয়েজ আর, কিন্তু মেনির পরে একটা এ থাকলে, এ যেহেতু একটি, পরবর্তী নাউন এবং ভার্ব দুটোই সিঙ্গুলার। এটাকে এত কিছু না লিখে আমরা শর্টকাটে যদি লিখি যে মেনি একটা সেন্টেন্সে থাকলে পরবর্তী যে নাউনটি আছে, নাউন হয়ে যায় প্লুরাল এবং এর পরবর্তী ভার্বটিও হয়ে যায় প্লুরাল। এবং আমি যদি বলি মেনি এ, মেনি এ, মেনি এ একটা সেন্টেন্সে থাকলে পরবর্তী নাউন হয়ে যায় সিঙ্গুলার এবং নাউনের পরবর্তী ভার্ব হয়ে যায় সিঙ্গুলার। মনে রাখবো কিভাবে? সহজে, এ হচ্ছে একটি এবং এর কারণেই সিঙ্গুলার, এর কারণেই সিঙ্গুলার। দেখেন তো হয়েছে কিনা, হলে ডান লিখবেন। ওকে ডান। তাহলে এক্সাম্পলটা লিখে নিন, মেনি বয়েজ আর প্লেইং ক্রিকেট, মেনি এ বয় ইজ প্লেইং ক্রিকেট। ওকে, এটা কি হয়েছে? হয়েছে। তাহলে তারপরে যদি যাই আমরা, যে কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো পূর্বে যখন দা ব্যবহৃত হয় তারপরে ভার্বটি সবসময় প্লুরাল হয়। ফর এক্সাম্পল, দা পুর, দা রিচ, দা ভার্চুয়াস, দা পাইয়াস, এই কথাগুলো যদি থাকে তাহলে তার পরবর্তী ভার্বটি সবসময় প্লুরাল হয়, কারণ এটা প্লুরালকে ডিফাইন করে। এটাকে যদি আমরা ছোট করে লিখে নেই, সেটা কি? দা পুর, দা রিচ, দা পাইয়াস, দা ভার্চুয়াস, এর পরবর্তী যে ভার্বটি আছে, এর এগুলো সেন্টেন্সের সাবজেক্ট থাকলে পরবর্তী ভার্বটি প্লুরাল হয়, পরবর্তী ভার্বটি প্লুরাল হয়, প্লুরাল হয়। ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন দ্য পুর, দ্য রিচ, দ্য পাইয়াস, দ্য ভার্চুয়াস,
এই জাতীয় কথাগুলোর ক্ষেত্রে পরবর্তী ভার্বটি প্লুরাল হয়। এটা একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। ওকে ডান। এবার যদি আমরা এক্সাম্পল লিখি, সেক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে কি, দ্য পুর আর নট অলওয়েজ আনহ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ঠিক আছে, ওই জায়গায় মনে হয় দা ব্রেভটা আমি মিস করেছি, দা ব্রেভও থাকবে কিন্তু, দ্য ব্রেভ, দ্য পুর, দ্য ব্রেভ, এই কথাগুলো থাকবে। ঠিক আছে, তাহলে দ্য পুর আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ আনহ্যাপি। লেখা হলে ডান লিখবেন এক্সাম্পল। ওকে ডান। এবার যদি আমরা আসি, কোন বাক্যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যদি একই সাথে থাকে, সেক্ষেত্রে অপরাধ স্বীকারের ক্ষেত্রে ফার্স্ট পারসন আগে হবে, সেকেন্ড পারসন তারপরে, থার্ড পারসন তারপরে। কিন্তু যদি অপরাধ স্বীকার না হয়ে স্বাভাবিক বর্ণনা হয়, এমন স্বাভাবিক বর্ণনার ক্ষেত্রে প্রথমে চলে আসবে সেকেন্ড পারসন, তারপরে যাবে থার্ড পারসন এবং তারপরে আসবে ফার্স্ট পারসন। তাহলে এটা একটু লিখে নেই যে একই বাক্যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যুক্ত হলে তার অনুক্রম, সেক্ষেত্রে যদি বলা হয় অপরাধ স্বীকারের ক্ষেত্রে হয়ে যায় প্রথমে আসবে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, মানে 1 2 3, এত কিছু মাথায় না রেখে 1 2 3। এবং যদি বলা হয় স্বাভাবিক বর্ণনার ক্ষেত্রে আসবে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন, মানে 2 3 1। কারণ আপনি যখন কোনো দোষের কথা বলবেন, সেই দোষটা প্রথমে আপনি দোষী, তারপরে আপনার বন্ধুর দোষ দিবেন আপনি, তারপরে তৃতীয় কোনো ব্যক্তির। কিন্তু যদি কোনো একটা নিজের ভালো কিছু বলেন, সেক্ষেত্রে নিজে সবার শেষে, তা প্রথমে শুরু করবেন আপনার বন্ধুকে দিয়ে, তারপরে শুরু করবেন তৃতীয় কোনো ব্যক্তি থাকলে, তারপরে যদি কিছু বেঁচে থাকে তাহলে আপনি। এটা হচ্ছে স্বাভাবিক বর্ণনার ক্ষেত্রে হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা যদি আমি দেখি, আর অবশ্যই আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, তিনটা সাবজেক্ট যেহেতু একটা বাক্যে যুক্ত হচ্ছে এন্ড দ্বারা, তাহলে কি তিনটা মানুষ যুক্ত হলে তো ইচ এভরি কথাগুলো নাই, তার মানে কি ভার্বটি প্লুরাল হবে। অবশ্যই এগুলোর ভার্বগুলো প্লুরাল হবে, কিন্তু এই কথাগুলো সচরাচর এই ফরম্যাটটা গ্রহণ করে। সেটাই আমরা যদি দেখি এখানে যে আই, ইউ এন্ড হি আর গিলটি, অপরাধ স্বীকার করছে আমি প্রথমে, তুমি দ্বিতীয়তে এবং হি তৃতীয়তে। আর গিলটি, এখানে আর গিলটি কেননা তিনজন সাবজেক্টকে যুক্ত করছে। আবার যদি আমি স্বাভাবিক একটা বর্ণনার কথা বলি, ইউ, হি এন্ড আই আর গোয়িং টু কলেজ, তিনটা সাবজেক্টকে যুক্ত করছে জন্য আই হয়েছে, এবং প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, সেই হিসেবে ইউ, হি এন্ড আই আর গিলটি এবং আই, ইউ এন্ড হি আর গিলটি, মানে একই একই যে সেন্টেন্সে যদি তিনটা পার্সন থাকে, এই তিনটা পার্সন থাকলে ব্যাপারটার যে পার্থক্য আছে সেই পার্থক্য আমরা দেখে নিলাম। এটা যদি বুঝে থাকেন তাহলে এক্সাম্পল গুলো লিখে নিলেই হবে। এখন এক্সাম্পল গুলো লিখে নেন তাহলেই হবে। আচ্ছা, এক্সাম্পল গুলো হয়েছে। ওকে ডান। এবার আসি আমরা একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে যাই, দেখি তো কে পারবেন। নাইদার রিনি নর সিমি
ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, হ্যান্ড রেজ করবেন। লুৎফুন নাহার, আপনি করেন। আপনি কি এখানে ইয়ে হচ্ছে নাহলে আমি করি? আচ্ছা, জি লুৎফুন নাহার বলুন, এটা অ্যান্সার কি হবে? So neither Rimi or Simi is qualified for the job. ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, কারণ এখানে কার উপরে ভিত্তি করে ভার্বটি হয়েছে? নরের পরবর্তী verb. নরের পরবর্তী, সিমির উপরে। ভেরি গুড। এরপরে কোয়েশ্চেনটা যদি যাই, দ্য আরাবিয়ান নাইটস, এটা বলবেন মাকসুদা খাতুন। স্যার আসসালামু আলাইকুম, এখানে ইজ হবে স্যার। আচ্ছা, The অ্যারাবিয়ান Arab- নাইটস ইজ, কারণ Yes, sir. অ্যারাবিয়ান নাইটস এর পরে এস থাকলেও এটা কিন্তু সিঙ্গুলার, সেই জন্য ইজ Sir. হয়েছে, তাই তো? সিঙ্গুলার হয়েছে জন্য ভার্ব সিঙ্গুলার হয়েছে। ভেরি গুড। এরপরে যদি যাই, তারপরে কোয়েশ্চেনটা, ওয়ান শুড বি কেয়ারফুল। ওয়ান যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে তাহলে অবজেক্টিভ ফর্মে কি হয়? কে বলবেন? হ্যান্ড রেজ করবেন। What? আচ্ছা, মাকসুদাই বলে দিয়েছেন, এটা হয়ে যায় ওয়ান্স। ওয়ান যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে তাহলে তার পরবর্তী যে অবজেক্টিভ ফরম্যাট, সেই অবজেক্টিভ ফরম্যাটে হয়ে যায় ওয়ান এর পরিবর্তে ওয়ান্স। ঠিক আছে, এরপরে যদি যাই, 3/4 অফ দ্য ওয়ার্ড ড্যাশ ফিনিশড, কে বলবেন? এটা আমাকে সোমা বলুন তো। সোমা শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না। প্রিয়া দাস, প্রিয়া দাস শুনতে পাচ্ছেন? জি স্যার। ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। বলুন তো প্রিয়া, এটা কি হবে? 3/4 অফ দ্য ওয়ার্ড ড্যাশ ফিনিশড। সাবজেক্ট অনুযায়ী, দা ওয়ার্ক অনুযায়ী হলে স্যার হ্যাভ বিন। দ্য ওয়ার্ক, দ্য Have ওয়ার্ক কি been- সিঙ্গুলার না প্লুরাল? জি স্যার, ওয়ার্ক কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি বসবে? ও হ্যাজ বিন। হ্যাজ বিন, হ্যাঁ। দ্য 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন। এবং 3/4 কেন হয়েছে বুঝতে পেরেছি পূজা? স্যার ওই ভগ্নাংশটা, ওই ভগ্নাংশটা ওই যে একের বেশি ছিল। বলে আসলে তো না। ভেরি গুড, বুঝতে পেরেছি তো আমরা না ব্যাপারটা? জি স্যার। ভেরি গুড। তাহলে তারপরে যে কোয়েশ্চেনটা আছে সেখানে যদি যাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কি বলবেন? এটা যদি আমাদের বলা হয় জাবের আলী, জাবের আলী, জাবের আলী শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পারতেছি স্যার। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার। বলুন, এটা কি হবে অ্যান্সার? লেট থাকলে তার পরবর্তী সাবজেক্ট গুলোর অবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়, সি হবে স্যার। সি হবে, সেজন্য লেট ইউ অ্যান্ড হিম বি দ্য উইটনেস। এরপরে যদি যায়, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এটা কি বলবেন? স্যার আমি পারি স্যার। আপনি পারেন? আচ্ছা জাবের আলী, আরেকটা বলবেন, এখন না। আচ্ছা থাক, আপনিই বলে দেন। স্যার গেটস হবে স্যার। গেটস হবে, কারণ সাবজেক্ট কে এখানে? সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট স্যার। না, ওয়ান তো আছে এখানে, ওয়ান সাবজেক্ট, ওয়ান এর জন্যই তো জি ভার্বটি স্যার, বলে সিঙ্গুলার। স্যার। গেটস কি সিঙ্গুলার না? জি স্যার স্যার। তাহলে ওয়ান অফ দা যখন বলছে, এটা কোন রুলসটা যে ওয়ান অফ দা থাকলে এর পরবর্তী নাউনটি প্লুরাল, পরবর্তী ভার্ব ভার্বটি সিঙ্গুলার। সিঙ্গুলার, সেই হিসেবে এটা হয়ে যাচ্ছে এটা। এরপরে যদি যাই আমরা, এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ, রিলেটিভ প্রোনাউন, এটা কি বলবেন? এটা যাবেন না, অন্য কেউ যদি আমরা বলি, এটা আমাকে মাকসুদা বলুন তো। স্যার এখানে হ্যাভ ওয়ার্ক হবে, কারণ এখানে দা রিলেটিভ, এমপ্লয়িজ হ্যাঁ বলুন। হু আছে স্যার। স্যার রিলেটিভ প্রোনাউন হু আছে, তার পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী পরে ভার্ব বসবে। রিলেটিভ প্রোনাউন পূর্ববর্তী সাবজেক্ট হচ্ছে এমপ্লয়িজ, এবং এমপ্লয়িজ প্লুরাল, সেজন্য ভার্ব হয়ে যায় কি? হ্যাভ হ্যাভ ওয়ার্কড। ভেরি গুড। এরপরে যদি বলি নাইদার সুফিয়া নর আই, এটা আপনিই বলুন। স্যার এখানে হবে আই এম হবে স্যার। এখানে নাইদার অর নাইদার নট থাকলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। ভেরি গুড। অ্যাম কেপেবল অফ সলভিং দিস, কারণ ওই যে আমি নতুবা সে, পরবর্তী সাবজেক্টের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। এরপরে যদি যাই, $60,000 ড্যাশ আ লার্জ অ্যামাউন্ট অফ মানি, এটা কে বলবেন? এটা কে বলবেন? আমাকে হ্যান্ড রেজ করুন তো একটু।
সোহানা? স্যার এটা ইজ হবে। ইজ হবে, কারণ এখানে ভার্বটি কি সিঙ্গুলার না, মানে 60,000 কি একটা অ্যামাউন্ট না? জি জি স্যার, জি স্যার। একটি অ্যামাউন্ট, এবং একটি অ্যামাউন্টের জন্য ভার্বটি ইজ হয়ে যায়, তাই তো? জি স্যার। ভেরি গুড। সোহানা, ক্লাস কি অনেক দেরিতে জয়েন করেছিলেন? জি স্যার, অনেক দেরিতে, এই জন্য তাও- মানে লাস্টের টুকু দেখছি বলে এটা পারলাম, আগের গুলো একটু কনফিউজ ছিলাম। আচ্ছা, সমস্যা নেই, এটা তো আমরা করলাম। আচ্ছা, এই জি ছিল স্যার। মোটামুটি ক্লাস। সোহানা, একটা কাজ করবেন আপনি, যে আমাদের ক্লাসটা যেটা আছে রেকর্ডেড ক্লাসটা অবশ্যই দেখে ফেলবেন, ঠিক আছে? আর জি একটু স্যার। রুটিন চেক করবেন, ঠিক জি আছে? স্যার, মানে আমি স্যার আমি চেক করি, কিন্তু মানে আজকে হয় না, যেদিন চেক করি না সেদিনই আগে আগে হয়ে যায়, এরকম হয়ে গেছে। ফরচুনেট। যাই হোক, জি তো স্যার। এই আর কি, আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করছি। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক, আমি 2 মিনিট সময় দিচ্ছি, নয়তো আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? সবাই বুঝেছেন ব্যাপারটা, টপিকটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বাট চাকরির পরীক্ষা এসেও থাকে। আমরা মাঝে মধ্যে এটা মানে এটা সচরাচর মুখস্থ করতে যাই দেখে আসলে পারি না। আজকে চেষ্টা করেছি মুখস্থ ছাড়াও যে পারা যায় সেটা দেখানো। জি, লুৎফুন নাহার। স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তো আমাদের সেন্টেন্স কারেকশনেও অনেক কাজে আসে। হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স কারেকশনে অনেক আসে, ঠিক আছে? সেন্টেন্স কারেকশনও আপনি যখন পড়বো আমরা, তখন দেখবেন এই জিনিসগুলোও ঘুরে ফিরে ওখানে আসছে, ঠিক জি আছে? স্যার। স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তো সব নিয়মগুলাই শেষ তাহলে। হ্যাঁ, সব নিয়ম বলতে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট নিয়মগুলো শেষ, তাও কিছু আছে টুকটাক, আপনি একটু বইটা দেখে ফেলবেন। মানে আমি আপনার যত বেশি কভার করা যায় তত বেশি কভার করেছি আর কি একটা ক্লাসে, ঠিক আছে? ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, ঠিক বুঝতে আছে, পারছি সব। ঠিক ঠিক আছে, ভালো আচ্ছা, থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখানে আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।